আপনার বয়স কত, আপনি কি পড়ছেন এখন? আমার বয়স 24 বছর। আমি ফার্মেসিতে মাস্টার্স করতেছি। প্রাইভেট ইউনিভার্সিটি? প্রাইভেট ইউনিভার্সিটি। প্রিয় শ্রোতা, ফেরদৌসী রয়েছে আজকে আমাদের সঙ্গে। ফার্মেসিতে সে মাস্টার্স করছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। আর আজকের এই জীবনের গল্প শুরু করবার আগে আমি একটু বিশেষভাবে নোটিশ করতে চাই আপনাদের সবাইকে, যদি আপনার ঘরে এমন কোন মেয়ে থেকে থাকে যে হয়তো বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে যাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন এবং ঢাকাতে এসে যাদের থাকার তেমন কোনো জায়গা নেই, তারা বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, এবং যারা উচ্চশিক্ষার জন্য নিজের বাড়ির জায়গা ছেড়ে অন্যান্য জায়গায় পাড়ি জমান, সেই সব বন্ধুদেরকে আমি আজকে বিশেষভাবে আহ্বান করছি যারা এখন পর্যন্ত রেডিওতে কান পাতেননি, এবং তাদের বন্ধু যদি কেউ থেকে থাকেন রেডিওতে, তারা তাদেরকে ইন্সপায়ার করুন আজকের এই হ্যালো 8920 যেন তারা কোনোভাবেই মিস না করে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই আমাদের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর এই মুহূর্তে আমাদের বন্ধু ফেরদৌসীকে যদি আপনি দেখতে চান কিংবা তাকে নিয়ে কোনো কোয়ারি থাকে, আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড। আপনি চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফেরদৌসী, শুরু করুন। আমার বাসা যশোর। সেখানে আমি একটা ভালো রিনাউন্ড ফ্যামিলিতে বড় হই। বাবা চাকরি করতেন ঢাকাতে, আর মা আমি বাসায় থাকতাম দাদিদের সাথে। দাদু। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন। আমি বড়, আর মাত্র একটা ভাই একটা বোন আছে। আপনার সঙ্গে আপনার ইমিডিয়েট বোনের বয়সের গ্যাপ কত? 4 বছর। 4 বছর, ওকে। আমি যখন 5-এ পড়ি তখন আমাকে নিয়ে ওইভাবে কারো কোনো আশা ছিল না, বাট আমি নিজে থেকে পড়ে অনেক ভালো একটা রেজাল্ট করি, বৃত্তি পাই। এরপর সারা গ্রামে মিষ্টি ছড়ানো হয়। আমার আব্বা মা অনেক খুশি হয়, গ্রামে সবাই আমাকে ওইভাবে চিনে এবং তারপর থেকে সবাই আমাকে ভালো হিসেবেই জানে। এরপর আমি 7-এ থাকাকালীন আমার দাদু বাড়ি থেকে আমাদের একটু বাজারের ভিতরে একটা বাসাতে ওইখানে চলে আসি, আলাদা হই আর কি। আমার বাবা ঢাকাতে জব করে, আমরা ওখানে আম্মুর কাছে বড় হয়, অনেক রক্ষণশীল ফ্যামিলিতে। সেখানে আমাদের বাইরে কোনো কিছু করারই সুযোগ ছিল না যে আমি ঘুরতে যাব যাব এরকম না। সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম, স্কুলটা একটু দূরে। তখন আমি সাইকেল চালিয়ে যেতাম। ভালো ছাত্রী হিসেবে যেরকম একটা মানুষকে চিনে স্টুডেন্টকে, সেরকম ভাবে সবাই একবারে সুবোধ বালিকা যেটাকে বলে। হ্যাঁ। এরপর যখন রাস্তাঘাটে অনেকেই দেখা যেত যে প্রবলেম করতেছে, চিঠি দিচ্ছে, পরে বাসায় এসে বলতাম, সেটাকে বাসা থেকে সলভ করে ফেলতো, পরবর্তীতে তারা সমস্যা করতো না। তারপর বাসায় হাউস টিউটর ছিল, সেও এরকম প্রেমের প্রস্তাব দিত, যে চিঠি দিত, তারপর মারতো না, পড়া না পারলেও। বুঝতে পারতাম, যখনই বুঝতে পারতাম আম্মুকে শেয়ার করতাম। এভাবে দেখা যাচ্ছে 2-3টা টিচারও বাদ হয়ে গেছে। এরপর যখন আমি 8-এ বৃত্তি পেলাম, তখন স্বভাবতই সবার ভিতরে একটা চিন্তা এসে গেল যে না, আমি এটা ভালো অনেক রেজাল্ট, তো এবার মনে হয় দেখতে হবে তাকে, যে সে ভালো করে লেখাপড়া করে, যাতে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। তো আমার দাদার একটা ছোট ভাই তিনি আবার চোখের ডাক্তার, অনেক ভালো একজন ডাক্তার, ঢাকাতেই থাকেন। তো উনি আমার ওই জিনিসটা জানতে পারলেন যে আমি ভালো পড়াশোনা করতেছি গ্রাম থেকে এভাবে। তখন উনি আমাকে কথা বলতেন, আমার সাথে আমাকে হেল্প করতেন, আমাকে না চাইতেই অনেক কিছু গিফট করতেন, বাসাতে প্রতি মাসে টাকা পাঠাতেন আমার জন্য, যে যাতে আমার কোনো প্রবলেম না হয়, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। দাদাকে অনেক সম্মান করতাম, সে অনেক উপদেশে দিতেন। এরপর আমি এসএসসি তেও অনেক ভালো একটা রেজাল্ট করি, জিপিএ 5 পাই। এরপর যখন চিন্তা করি যে একটা ভালো কলেজে ভর্তি হব, সর্বত দেখা যায় যে A+ পাইলে তখন বিভিন্ন কলেজ থেকে বাসায় টিচার আসতো যে তাকে মেয়েটাকে নিতে হবে আমাদের কলেজে। ভালো কলেজ ইচ্ছা ছিল, কিন্তু তারপর ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ভালো কলেজে ভর্তি হতে পারিনি, বাসা থেকে দূরে ছিল তাই। তো কলেজে ভর্তি হয়ে গেলাম, সেখানেও ঠিক মতো পড়াশোনা করলাম, সবই চললো। পরীক্ষার সময়টাতে আসে, তখন পরীক্ষা দিই আমি, কিন্তু টাইফয়েডে পড়াশোনা করতে পারি না। টাইফয়েডটা সারতেও সময় লাগে। এরপর কিছু পরীক্ষা দিতেও পারি নাই। তারপর বাসা থেকে বললো যে আচ্ছা, খুব কষ্ট পাইলো। এরপর আমি আবার পড়াশোনা শুরু করলাম, যে না পরের বার হয়তো বা ভালো করে পরীক্ষা দিব। পুরো 1 বছর জ্বর থেকেই যাই, জামটা যায় না, ইনজেকশন দেওয়ার পরেও জামটা যায় না। এরপর যখন পরের বার আবার পরীক্ষা দিলাম, তখনও দেখি যে এরকম খুব বেশি উত্তেজনায় হয়তো বা জ্বরটা বেশি চলে আসতো, টেনশনে প্রচুর জ্বর থাকার পরে ইনজেকশন দিতে থাকলাম। এরপর পরীক্ষাগুলো সব কমপ্লিটলি দিলাম, কিন্তু রেজাল্টটা ওইবার অনেক খারাপ আসলো, 4.10 আসলো।
পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকাতে আসার চেষ্টা করি যে না আমি মেডিকেলে কোচিং করব। তা আমার দাদা বলে যে ঢাকাতে আসলে তো বুঝতে পারবে না কিছু, তুমি ওইখানেই যশোরেই মেডিকেল কোচিংটা করো। তো আমি বলি যে না দাদা, এখান থেকে তো এখানে ভালো টিচার নাই, আমি ঢাকাতেই করব। তখন উনি জেদের মানে একরকম জেদ করেই যে না আমাকে ওখানে করতেই হবে, না হলে এখানে তো আমি ভালো করতে পারবো না, কম্পিটিশন নাই। তখন দাদা বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে নিয়ে আসো। দাদা মানে কি ধরনের দাদা? আমার দাদার ছোট ভাই, মানে আপন ছোট ভাই। হ্যাঁ। এরপর যখন আমি দাদার কাছে আসলাম, ওনার বাসায় ওঠা প্রবলেম ছিল, ঢাকাতে এরকম আর কোনো আত্মীয় স্বজন ছিল না। তো আমি চেষ্টা করলাম যে ওনার ক্লিনিকে থেকেই পড়াশোনা করব। তো ক্লিনিকে যে রেস্ট রুম, চক্ষু ক্লিনিক, এটা উনি ক্লিনিকে কাজ করতেন, ওনারই ক্লিনিক, মানে উনি একাই ডাক্তার ছিলেন আর পরিচালনা করতেন আমার আব্বু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনার বাবা তখন এখানে থাকতেন? হ্যাঁ, বাবা এখানেই ছিলেন। আচ্ছা আচ্ছা। তো বাবার আমি ওখানে থাকা শুরু করলাম। যে এরপর ফার্ম গেটে ভর্তি হলাম কোচিং সেন্টারে, সেখান থেকে প্রতিদিন যাতায়াত করে আমি ওইটা কন্টিনিউ করতেছি। আচ্ছা। এরপর দেখলাম যে না মেডিকেলে চান্স হলো না, সেবার চান্স হলো না। এখন আমি অলরেডি 1 বছর গ্যাপ দিয়েছি, আবার পরের বার তো মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে ভার্সিটি মানে ভর্তি হব। বললো যে ঢাকার ভিতরে শুধু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলা থেকে যদি তুলতে পারি তাহলে আমি পড়তে পারবো, কিন্তু ঢাকার বাইরে যাওয়া যাবে না। যে আমি একা একা যাবো, ঢাকাতে তাও দাদা আছে, আব্বু আছে, কিন্তু ঢাকার বাইরে গেলে তো কেউ থাকবে না। এটা চিন্তা করে আমাকে কোথাও ফর্ম তুলতে দেওয়া হলো না। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফর্ম তুললাম, কিন্তু দুইটার একটাতেও হলো না। দাদা বললো যে ঠিক আছে, এখন তো জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়েও ফার্স্ট ক্লাস পাওয়া যায়, অনেক ভালো একটা রেজাল্ট করা যায়, তুমি মনে হয় পারবা, তুমি যশোর এমএম কলেজটাতে ভর্তি হয়ে যাও। আচ্ছা। জাতীয় ইউনিভার্সিটি মানে খুব খারাপ লাগতে লাগলো যে আমি যাব না, আমি এখানেই ভর্তি হবো কোথাও। তখন আমার একটা রিলেটিভ ছিল আমার ইউনিভার্সিটিতে পড়ে, তো সেই রিলেটিভ আমাকে বললো যে তুমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। আচ্ছা। তো একটা কস্টিং এর ব্যাপার আছে, প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমি দাদাকে বললাম যদি প্রাইভেটে পড়তে হয় তাহলে মেডিকেলে পড়ো। ওনার ইচ্ছা ছিল মেডিকেলে আমাকে ঢোকানোর, বাট ওনার ছেলে মেয়েরা ওইভাবে আমাকে দিল না, যে এতগুলো টাকা তার পেছনে খরচ হবে না, দরকার নেই। এরপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভর্তি হয়ে যাও, কিন্তু সেখানে যদি থাকার মতো কোনো পরিবেশ থাকে অথবা হোস্টেল থাকে তাহলে আমি ভর্তি হতে দিব, এছাড়া ভর্তি হতে দিব না। আচ্ছা। এটা চিন্তা করে আমি ভার্সিটিতে আসলাম, ভর্তির সবকিছু দেখলাম, বাট কোনো সুযোগ নাই ওখানে থাকার, হোস্টেল নাই। প্রাইভেট ইউনিভার্সিটি কোনো হোস্টেলও থাকে না। তো আমি বাসায় গিয়ে বললাম যে হোস্টেল নাই, কিন্তু কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, তারা একটা বাসা নিয়ে থাকে, সেখানে আমি থাকলে হয়তো বা। বললো যে এটা তো সিকিউর না, যে সেখানে তুমি থাকবা, কোনো প্রবলেম হলে কে দেখবে। এর কিছুদিন পরে বলে যে আচ্ছা ঠিক আছে, উনিও বুঝে যে আমি অনেক কষ্ট পাচ্ছি। বাসায় চলেও গেছিলাম একবার, পরে আবার ফোন করে বলে যে তুমি আসো ভর্তি করে। তখন তো আমি অনেক খুশি, যাই হোক তাও ভর্তি হইতে পারতেছি একটা ভালো সাবজেক্টে, মানে ঢাকাতে পড়বো, এটা একটা ভালো সাবজেক্টে পড়ছি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হলো কোনো সমস্যা না, সমস্যা নেই, যেহেতু আমি জাতীয় ইউনিভার্সিটিতে পড়বো না এরকম একটা টেন্ডেন্সি ছিল। আচ্ছা। ভর্তি হওয়ার পরে মানে তখন তো বাসা আমি পাইনি, পুরনো ঢাকা থেকে ক্লাস করলাম কিছুদিন, পরে আমি নিজে নিজে বাসা দেখতে শুরু করলাম, একটা বাসা পেলামও। 1-2 মাস থাকলাম, আমার একটা ফ্রেন্ড সাথে নিলাম যে আসো আমরা সাবলেটে উঠি, ওই বাসাটাতে একটা সরকারি অফিসারের বাসা, জাস্ট তার হাজবেন্ড থাকে না, এটা ভালো হবে আমাদের জন্য, কোনো ছেলে মানুষ নাই। তখন বলে হ্যাঁ ভালো হবে, চলো। 2 জন উঠলাম। এরপর ওখানে থাকতেছি, ভালোই থাকি, আন্টি অনেক ভালো। বাট কিছুদিন পরে দেখা হলো ওনার একটা ভাই যে ছিল ঢাকাতে, ওইরকম ইউনিভার্সিটিতে পড়ে, ফ্যাশন ডিজাইনিং এ, অনেক উগ্র টাইপের। সে কি করছে, টাকা খরচ করে ফেলছে তার ভার্সিটিতে জমা দেওয়ার টাকা। সে এখন এটা তো বলতে পারে না বাসায়। একদিন বাসায় সবাই বাইরে চলে গেছে, আমি আর আমার ফ্রেন্ডটা ছিলাম। তো আমার ফ্রেন্ডটা বাড়িতে গেছে ওই দিন, হুট করে আমি একাই আছি। আর ওদের বাসায় একটা পিচ্চি কাজের মেয়ে ছিল, ও ছিল। তো ওই দিন বাসার বাইরে থেকে ও আসলো, এসে বললো আমার টাকা পাচ্ছি না। তখন টাকা পাচ্ছি না, আমি তো আর জানি না যে এটা আমার উপরেই হবে। ফুপি আসার পর তারপরে বললো যে আমার টাকা পাচ্ছি না, ও একা বাসায় ছিল, ওই টাকাটা নিয়েছে 25,000 টাকা মতো। তখন আমার 3,000 টাকায় মাস চলতো। তখন ওর ফুপি আমাকে জিজ্ঞাসা করার পরে আমি বলি যে আমি তো জানি না কিছুই, কাজের মেয়ে এটা ছিল, ও তো বাচ্চা, ও তো টাকা নিয়ে বাইরে যাবে না, তাহলে তুমি ছাড়া কেউ নাই। পরে ওর হাজবেন্ডকে ডাকালো, আসার পরে আমার উপর টর্চারিং শুরু করছে যে তুমি এখনই টাকা দিতে হবে, এখনই বাসা থেকে বলো ব্যাংকে টাকা পাঠাতে, না হলে আমরা এখনই সমস্যা করব।
মানে চরও মারে 2-3টা। দাঁড়ান আমি একটু আপনার কাছ থেকে আর একটু কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই। লাইক আমরা খুব স্পিডে যাচ্ছি। একটা যেটা হচ্ছে যে এই বাসাটাতে আপনি সাবলেটে ছিলেন, তাই তো? আপনি এবং আপনার ফ্রেন্ড ছিলেন দুজন মিলে। এই বাসাটা আপনি ভাড়া নিলেন কেন? কারণটা হচ্ছে এই বাসার যিনি থাকেন গৃহকর্ত্রী, তার হাজবেন্ড থাকেন না একসাথে, তাই তো? ওনারা কয়জন ছিল ফ্যামিলিতে? ওনারা মাত্র 2 জন, মানে তার হাজবেন্ড বাইরে থাকে, আর উনি আর ওনার ভাইজি, ভাইয়ের মেয়ে থাকে। তার মানে আপনারা 4 জন হচ্ছেন ওখানে থাকেন, আপনারা 2 বান্ধবী আর ওনারা 2 জন। এই 4 পিচ্ছে একটা কাজের মেয়ে, মোট 5 জন। এই 5 জন কয়টা রুমে থাকতেন আপনারা? ওখানে রুম ছিল 3টা, আমরা বাইরের রুমটাতে ছিলাম, মানে যেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা ছিল, একটা ডোর ছিল, আর ওনারা বাকি 2টা রুম ইউজ করতো। ওকে, এইটার জন্য আপনাকে কত টাকা দিতে হতো ওখানে? ওখানে আমরা 4,500 টাকা দিতাম 2 জন মিলে। আপনারা যখন সাবলেট উঠছেন এটা বাড়িওয়ালা জানতো? এটা হলো সরকারি মহাখালী টিএনটি কলোনির ভিতরে। ও, তার মানে এটা সরকারি কোয়ার্টার, আলটিমেটলি ওনারাই গভর্নমেন্ট অফিসার ছিলেন। ওকে ফাইন। এইখানে বাসা থেকে টাকা চুরি গেছে, সেটার জন্য আপনাকে সন্দেহ করা হচ্ছে, কোনো না কোনো ভাবে আপনি এটার মধ্যে জড়িয়ে আছেন বলে তারা মনে করছে, এবং ভদ্রলোক আপনার গায়ে এটা সন্দেহ করে আপনার গায়ে হাত তুলল। তারপর এরপর আমার বান্ধবীটাও ফিরে আসলো বাসা থেকে। ও বললো যে না, ও নিতেই পারে না। ঘটনার পর আম্মুকে ফোন দিলাম যে আম্মু এরকম সমস্যা হচ্ছে। না, আব্বু ঢাকাতেই থাকে, বাট আব্বুকে বলতে পারতেছে না, কেননা উনি যদি আসে উনি রেগে আমাকে বাসায় নিয়ে যাবে, মানে বলবে যে আর পড়ার দরকার নেই, এখানে কেবল 2 মাস ভর্তি হয়েছে আমি তখন। তার মানে আপনার একটা ভয় মনের মধ্যে সবসময় কাজ করতো যে আপনি যে সমস্যাগুলো ফেস করছেন এগুলো যদি বাবাকে জানান বা ফ্যামিলিতে খুব বেশি জানান, তাহলে আপনাকে ঢাকা শহরে আর পড়তে দিবে না, একবারে বাড়িতে পাঠিয়ে দিবে। এবং আপনার স্বপ্ন ছিল আপনি ঢাকা শহরেই পড়াশোনা করবেন। আপনার আম্মু তখন কোথায় ছিল? যশোরে। হ্যাঁ, যশোর থেকে ওই রাত্রি বাসে উঠে সকালবেলা পৌঁছে গেল। তারপর আমি তখন ভার্সিটিতে গেলাম, আম্মু বাসায় থাকলো। ভার্সিটি মিস দিই না। পরে আম্মু বাসায় থাকাকালীন সময়ে আম্মু বললো যে আচ্ছা, আপনারা যেহেতু সন্দেহ করতেছেন, একটা পুলিশ কেস করেন কিংবা কিছু একটা করেন যাতে আমি সেটা মেটাইতে পারি, আপনাদের সাথে তো এভাবে কথা বলে হবে না। তখন ওই মেয়ের কোন ফ্রেন্ডের একটা পুলিশ অফিসারের সাথে পরিচিত ছিল, তো তাকে বাসায় নিয়ে আসলো। এমনিতে ডায়েরি টাইরি কিছুই করলো না। যখন বাসায় নিয়ে আসলো উনি হুমকি ধামকি শুরু করলো যে এরকম নিচে। কি বলতেছিল আপনাকে? আমাকে না, আম্মুকে বলতেছে। আমি তখন ইউনিভার্সিটিতে, যে আপনারা 2 মাসের বাসা ভাড়া তো দিয়ে যাবেনই, আরো ওই টাকাটাও দিয়ে যাবেন, যদি না যান তাহলে প্রবলেম হবে, আপনারা তার আগে বাসা থেকে বের হইতে পারবেন না। তখন আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তার আগে বাসা থেকে বের হবো না, কিন্তু সে যে নিছে সেটার জন্য আপনার কাছে কোনো ডায়েরি করেছে, যে ডায়েরি টায়েরি হচ্ছে কিনা, আমি সে ব্যাপারে আমি নিজে একটা ডায়েরি করবো। বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি ডায়েরি করেন। আম্মু গিয়ে তখনই আর কি একটা ডায়েরি করলো থানাতে। হ্যাঁ, তার আগে ওরা ফোন করে আর একটা ডায়েরি করে ফেলছে, মানে আম্মু যখন যাবে তার আগে ওরা নিজের আগে ডায়েরি করলো আর কি। ভার্সিটিতে গিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বিষয়টা শেয়ার করতেছি, এরকম প্রবলেম তোর আগে জানাবি না, আমরা দেখতেছি, এই কথা বলে পরে বললো চল তোর বাসায়। ঠিক আছে, আজকে না আমি আম্মুকে বলে নি। পরে আম্মুকে বললাম, আম্মু বললো যে না, এগুলা কিছুই লাগবে না, ওদেরকে আরো আসতে হবে না, আমরা জিনিসটা সলভ করব। এরপর আমি বাসাতে গেলাম। আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের তো হলো, আমরা এখন এক জায়গায় যাব, অন্য বাসা চেঞ্জ করব, যেখানে যাব আপনাদের ঠিকানা দিয়ে যাব, অথবা আপনাদের লোক পাঠান, গিয়ে আমাদের বাসাটা দেখে আসেন, আমরা এখানে আর থাকতে চাচ্ছি না। তো ওরা যাইতে দিবে না। এরপর আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, আমি থানাতে যাই। থানাতে গেল, আমাকেও থানাতে যাইতে হলো। যাওয়ার পর সেখানে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনারা তো বাসা চেঞ্জ করতে পারেন, এটা কোনো ব্যাপারই না, আপনার নাম্বারটা দিয়েছেন, কোন বাসা চেঞ্জ করবে আমাদের লোক পাঠাচ্ছি, বাসাটা দেখে আসুক। এরপর ওই একদিনের ভিতরে আমরা মহাখালী ওয়াইলেসে আসলাম, এসে বাসা খুঁজলাম, কোথাও বাসা পাই না। সাথে সাথে রানিং মাসে বাসা তো পাওয়া যায় না। লাস্ট একটা ফোনে কন্টাক্ট হলো, সে মহিলাটা বাসায় থাকে, তার হাজবেন্ড ব্যাংকে জব করে। সে আমাকে বলল যে আপনি এসে বাসাটা দেখে যান, কিন্তু বাসাটা হলো ডাইনিং স্পেসে, মানে খুবই ছোট একটা জায়গা, একজন মানুষ খুব কষ্ট করে থাকতে পারে, সেখানে আমরা 2টা ফ্রেন্ড থাকবো। 4,000 টাকা দিয়ে থাকতে হলো। ওইখানে জিনিসপত্র তো এখন নিয়ে আসতে হবে, তারপরও বাড়িওয়ালা জিনিসপত্র আনতে দেয় না। থানা থেকে পারমিশন দেবার পরেও? হ্যাঁ, বারবার থানাতে ফোন করা হচ্ছে, তারা বলতেছে যে হ্যাঁ আপনি নিয়ে যান। এক পর্যায়ে সবকিছু আস্তে আস্তে আনতে হলো, আনলাম। উঠার পরে ওই বাড়িওয়ালা অনেক বাজে বাজে কথা বললো, অনেক উল্টাপাল্টা কথা বললো আমাদের নিয়ে, যে বাড়ি থেকে ছাড়তেছে সে মহিলা অনেক বাজে কথা বললো, পাশে মানুষজনকে ডেকে নিয়ে, যে মেয়ে 2টা খারাপ, বাইরের দিকে দরজা ছিল, মেয়ে 2টা খারাপ কাজ করছে, আমরা এগুলা ধরছি, বাট এগুলা কিছু বলি নাই, অনেক বাজে বাজে কথা বললো আমার আর আমার ওই ফ্রেন্ডটাকে নিয়ে। এই কথা বলার পর ওই ফ্রেন্ডটা অনেক রেগে গেল। এরপর ও বলতেছে দাঁড়া, ফ্রেন্ডের দিকে ডাক দি,
ডাক দিয়ে ওরা আসুক, ওরা আমাদের সাথে ইয়ে করুক। তখন আমার ভার্সিটিতে একজনকে ফোন দিয়েছে যে আমরা এরকম সমস্যায় পড়ছে, আমাদেরকে এরকম বকা দিচ্ছে, মানে মানুষ সব গোল হয়ে গেছে আমাদের আশেপাশে। যত ফ্রেন্ড ছিল 50 জন সবাই চলে আসলো, এসে বলতেছে আপনার কি সমস্যা, এগুলা কেন বলেন। সে দরজা লক করে দিল যে তাদের সাথে কথা বলবে না। এবার আমার ফ্রেন্ডরা আবার করলো কি, তারা আবার ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করলো। তারা একটু উগ্র হয়ে গেছিল যে না এরকম কেন করবে দুইটা মেয়েকে, আমরা কি নাই। তারপর কোন রকম আমরা দুইজন তাদেরকে সরাই যে থাক আর না, চলে যাই। এরপর আমরা চলে আসলাম। সে যে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করলো, এটা ওরা থানাতে জানালো এবং খুব মানে খারাপ একটা ইয়ে হলো যে আমরা দুইজন সবাইকে নিয়ে আসছি, নিয়ে এসে তাদের উপর হামলা করছি। হ্যাঁ, আমরা ওই বাসাতে ওঠার পর আমাকে প্রায় প্রতিদিনই 2-3 বার থানাতে যেতে হতো। একবার এক অফিসার ডাকলো যে সকালে তুমি এরকম কেন হলো, তোমার ফ্রেন্ডরা নিয়ে এসে মাস্তানি করো, এরকম বললো। তখন তার কিছু বলতে পারি না, হাত পা কাঁপা শুরু হয়ে যায়, খুবই মানে কান্না অবস্থা। এবার রাত 10টার সময় ওই দিন ফোন দিছে যে তোমাকে এখনই আসতে হবে থানাতে। এর আগে যখন গেছি একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছি, 2 জন ফ্রেন্ড ছিল, কোনো সমস্যা হয়নি। বাট ওই সময় আমাকে একাই ডাকছে, আর 10টার সময় আমার স্বভাবত ভয়ে পেয়ে গেছি, কিভাবে কি করব। পরে আমি ওইখানে যাই, থানার সামনে গিয়ে আম্মুকে আগেই ফোন দিয়ে বলে আম্মু যাইতে বলছি, কি করব। এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে এগুলো আব্বু জানছে এর মধ্যে? না, মানে আব্বু জানে যে বাসাতে প্রবলেম হচ্ছে ওখানে অনেক বেশি সমস্যা হচ্ছে, আমাকে বাসা চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, আব্বুর কাছে পুরো ব্যাপারটাই গোপন করে গেছে? পুরো ব্যাপারটাই গোপন করে নাই, কিছু কিছু গোপন করছে, যে আমি চুরির বদনাম দিয়েছে এই জিনিসটা গোপন করছে। থানা পুলিশ হয়েছে, আমাকে থানায় হাজিরা দিতে হচ্ছে, এগুলো আব্বুকে বলে নাই। আচ্ছা আচ্ছা, আমি গেছি, যাওয়ার পর আম্মুকে ফোন দিচ্ছি, আম্মু এরকম যাইতে বলছে, কি করবো। আচ্ছা তুমি যাও, আমি দেখি তোমার মামাকে পাঠানো যায় কিনা। আমার একটা মামা ছিল, মামা বলতে তেমন না, ওই আমাদের যেখানে বাসা সেখানকার থানাতে জব করতো, সেই হিসেবে পরিচয় ছিল। তো সে আবার বাড্ডা থানার এসআই ছিল। তাকে বলল যে এরকম ভাই খুব প্রবলেমে পড়ছে মেয়েটা, আপনি একটু যান। থানার সামনে গিয়ে আম্মুর কাছে ফোন দিচ্ছে আর কান্নাকাটি করতেছে, আম্মু আমি কিভাবে ঢুকবো এখন। বসে পড়ছি রাস্তার উপরে, আম্মু বলতেছে যে ঠিক আছে তুমি, আমি মামাকে পাঠাচ্ছি, দাঁড়াও। পরে উনি আমাকে বলে কোথাও যাওয়া লাগবে না, তুমি রিক্সা নিয়ে বাসায় চলে আসো, পরে প্রবলেম হলে আমি দেখবো। তারপর উনি পরের দিন আসলো, এসে আমার বাসায় এসে আমাকে উনি বললো যে চলো এখন যাই। এরপর আমি গেলাম। থানাতে যাওয়ার পরে উনার পরিচিত এসআই ছিল, উনাকে বললো যে ব্যাপারটা কি হচ্ছে, আপনি তো এই মেয়েটা এত ইনোসেন্ট, আপনি এরকম করতেছেন কেন। বলতেছে না এটা উপর লেভেলের ব্যাপার। আচ্ছা, তারপরও আমি বুঝতে পারছি মেয়েটার কোনো দোষ নাই। তারপরও ওই মেয়েটা, যে মেয়েটা আর কি ওর ভাইজি ছিল, ওই যে আগে যে বাসায় ছিলাম, সেই মেয়েটা আবার থানাতে এসে অনেক উল্টাপাল্টা কথা বলে গেছে, যে মেয়েটা ব্যবসা করে এরকম বলে গেছে। তো এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে তার মতিগতি দেখা হচ্ছে। যদি রাত 10টার সময় সে আসতো তাহলে বুঝতাম যে না, সে তার অনেক সাহসী একটা মেয়ে, তাহলে তার এরকম প্রবলেম থাকলেও থাকতে পারে। উনাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি। উনি দেখে সাথে সাথে আমাকে বললো আচ্ছা তুমি যাও, আর আশা লাগবে না। তো আমাকে ওভাবে ছেড়ে দিল ওখান থেকে, আর কোনো সমস্যাই হলো না, আর সমাধান হয়ে গেল, আর যাওয়া লাগলো না। এই টাকাটা কে চুরি করেছিল, কিভাবে হলো, কিছুই জানা হলো না? না, আমি তো জানি না, তবে আমার ধারণা ছিল যে মেয়েটা খরচ করেছে, তার জন্য সে এর বাসা থেকে বলতে পারছে না, হ্যাঁ দিলে হয়তো টাকাটা উদ্ধার হবে। আচ্ছা, এর ভিতরে মেয়েটা আবার লাভ ম্যারেজ করছে, ও বিয়ে হয়ে চলে গেছে। আর একটা ফ্রেন্ডকে নিয়ে আমি চিন্তা করলাম যে ঠিক আছে একটা ফ্ল্যাট বাসায় ভাড়া নিব, 1 রুম অথবা 2 রুমের। তো ওই বাসাটাতেই নিচতলা ভাড়া দিবে। তো আমি বললাম যে আন্টি ভাড়া দেন, আমরা তো এখানে অনেকদিন ধরে আছি। অনেক বলার পরে মহিলাটা আমাদেরকে ভাড়া দিল। আমি আর ওই ফ্রেন্ডটা থাকলে নিচতলা বাসা, কোনো বাউন্ডারি নাই। তো অনেক ছেলেরা প্রবলেম করে, দেখা যায় যে রাত্র হয়েছে 10টা-11টার দিকে জানালায় নক করতেছে, জানালা পুরাই বন্ধ থাকতো গরমের সময়ও। এর ভিতরে আমার তো 3000 টাকায় হচ্ছে না, দাদার কাছ থেকে আর কত চাবো, আমি নিজে কিছু করি। এরপর প্রাইভেটের জন্য আমি যখন লিফলেট ছাড়ি তখন ওইখানে আমার নাম্বারটা দিয়ে দিই। নাম্বার দেওয়ার পর একটা প্রাইভেট পাইও ওই আমার বাসার পাশেই। প্রাইভেট পড়ানো শুরু করি। এর ভিতর আরেকজন ফোন দেয়, সে আমাকে বলে আমার বোনকে প্রাইভেট পড়াতে চাচ্ছি, তো আপনি আসেন। কোথায় আসবো? ওই অমুক রেস্তোরাঁর সামনে। তো আমি আসলাম রাস্তার ওই পাশে, আর অপর পাশে ছেলেটা ফলো করতেছে যে কে আসলো, দেখি কে মেয়েটা। এরপর আমি যখন ফোন দিল আমি বললাম যে হ্যাঁ আমি আসছি, আপনি কোথায়, এই কালারের ড্রেস পরা। সে রাস্তার অপোজিট থেকে দেখলো আমি ওই পাশ থেকে দাঁড়িয়ে কথা বলছি, আর আমি দেখলাম যে সে ওই পাশে দাঁড়ায় কথা বলতেছে। তখন দেখলাম যে ছেলেটা গেট আপ ভালো না, হাফ প্যান্ট পরা।
তো আমি ওটা দেখে ভাবলাম যে ছেলেটা উগ্র হবে, মনে হয় আমাকে ক্ষতি করার জন্য নাম্বারটা নিছে। এরপর আমি দৌড় দিলাম ওই পাশে, রাস্তার ওই পাশ থেকে, মানে আমি খুব জোরে হাঁটা শুরু করলাম। তো ওই দিন আমাকে সে দেখছে ভালোভাবে। এরপর আমি বাসায় চলে আসার পরে যখন ভার্সিটিতে যাতায়াত করি ওই রাস্তাটাতে সে দাঁড়ায় থাকে। এই ছেলেটাই? হ্যাঁ, এই ছেলেটাই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই দেখে যে কি করতেছে, আমি কোন দিকে যাচ্ছি। ইভেন আমার ভার্সিটিও চিনে আসে পিছনে পিছনে গিয়ে, কিন্তু আমি খেয়াল করি নাই। এরপর ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে। এরপর আমাকে চিনতে পেরেছেন ছেলেটাকে? হ্যাঁ, চিনতে পেরেছি, দূর থেকে দেখলেও চিনতে পেরেছি। এরপর সে আমাকে সরাসরি প্রেমের প্রস্তাবই দেয়। ওয়েট, এটা কিভাবে হয়, যেহেতু ছেলেটা এখন পর্যন্ত আপনার কাছ থেকে দূরে আছে? না, আমার হাউ ইট হ্যাপেন্স আমরা ডিটেইল জানতে চাই। একটু থামাচ্ছি আপনাকে। যে এলাকায় আপনি ভাড়া নিয়েছেন সেই এলাকাটা কি মহাখালীতে? হ্যাঁ, মহাখালী ওয়ারলেস। ওকে, এখানে তো আপনি সাবলেট নেননি? না, এখানে একটা পুরো বাসায় নিয়ে দিয়েছেন, আপনারা 2 বন্ধু মিলে নিয়েছেন। ফাইন। এই বাসারই আশেপাশে আপনি লিফলেট ঝুলিয়েছেন টিউশনি পাওয়ার জন্য, তাই তো? এবং সেখানে আপনার ফোন নাম্বার দেওয়া ছিল। আচ্ছা, এবং আপনার নামও উল্লেখ করা ছিল, রাইট? নাম, হ্যাঁ। নাম, তার মানে আপনার নাম পরে বুঝতে পেরেছি যে এটা একটা মেয়ের নাম্বার। সেটা ভেবেই সে ফোন দিয়েছে, এবং দেওয়ার পরে আপনি তার সামনে গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি আপনি ওর সাজ পোশাক দেখে আপনি সেট করতে পারেননি মেন্টাল সেট, আপনি চলে এসছেন, এবং সেটা সে ফলো করে আপনাকে ফলো করা শুরু করেছে। ওকে, বাই দ্য ওয়ে, প্রেমের প্রস্তাবের জায়গায় আপনি চলে এসছেন। আপনি একটু আমাকে বলেন যে একটা ছেলে না দেখা, না জানা, না শোনা, কিভাবে প্রেমের প্রস্তাব দিল? হাউ ইট হ্যাপেন? আপনি আমাকে ডিটেল বলেন। আমার মনে হয় ওর এরকমই নেচার ছিল যে কাউকে দেখে যদি সে তাকে অ্যাভয়েড করে, তার সাথে সে প্রেম করবে। ডোন্ট অ্যাজিউম, যা করছে আপনার সঙ্গে আপনি সেটা বলেন। ওকে, আচ্ছা, আমি যখন ভার্সিটি থেকে বেরিয়ে প্রতিদিন আমার সাথে কথা বলার চেষ্টা করতো। তো আমি রিক্সাতে উঠে বলতো, মানে কথা বলার চেষ্টা বলতো, কি বোঝাতো? এই একটু দাঁড়াও, কি ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি করে ডিরেক্টলি? হ্যাঁ, দেখা যেত যে 6 জন থেকে 7 জন ফ্রেন্ড সবসময় থাকতো ওর সাথে। তো সবাই মিলে এভাবে যদি সামনে এসে দাঁড়ায় বা পিছনে এসে দাঁড়ায়, খুব আনইজি ফিল করতাম মানুষের সামনে। আচ্ছা, এই কি অন্য কোন সময় রাতের বেলা ফোন দেওয়ার চেষ্টা করতো? আমার ফোন নাম্বার তো তখনই চেঞ্জ করে ফেলছি। ওই ঘটনার পর ফোন নাম্বারই চেঞ্জ করে ফেলেছেন? হ্যাঁ, ফোন নাম্বারই চেঞ্জ করে ফেলেছি। ওকে। তো তারপর রিক্সা দিয়ে দৌড় দিতাম, মানে দ্রুত বলতাম আপনি দ্রুত চালান। ওরা রিক্সা দিয়ে পিছন পিছন এসে আবার বাসাটা চিনে ফেললো। তখন একদিন আমাকে সত্যি সত্যি বলে ফেললো যে আমি তোমাকে অনেক পছন্দ করছি, তুমি অনেক ভালো, তো আমার সাথে তুমি সম্পর্ক করো। সরাসরি খুব ইনোসেন্টলি, মানে যে কেউ তার প্রেমে পড়ে যাবে যেভাবে সে বলে, একেবারে হাঁটু গেড়ে বসে, হ্যাঁ, যে আমি মাপ চাই, তুমি এরকম আর করো না, আমার সাথে প্রেম করতেই হবে। মাপ চাই ইন হোয়াট সেন্স? মাপ চাওয়ার মতো সে কি করেছে আপনার সঙ্গে? যে আমাকে ডিস্টার্ব করে রাস্তার উপরে, হাত ধরে টানে, যে সে আমাকে ধরে বা থামাবে। আমি ভার্সিটি থেকে বেরোনোর সাথে সাথে সে সামনে এসে দাঁড়াতো। আচ্ছা। এসে বলতো যে আসো কোথাও বসি, বিভিন্ন ধরনের কথা বলতো। আমার ফ্রেন্ড সাথে থাকতো, ও সবসময় ডিস্টার্ব বোধ করতো যে তুই এখানে দাঁড়া, আমি চলে গেলাম। ও যে চলে যাইতো আমাকে ওই সাথে সাথে আরো বেশি ডিস্টার্ব করতো। কিন্তু আপনার ফ্রেন্ড আপনাকে রেখে কেন চলে যেত? আপনি কি দাঁড়াতেন প্রথম? মানে আপনি যেটা ঘটেছে সেটাই বলবেন। আপনি কি এক ধরনের সফট কর্নার ফিল করতেন তার প্রতি? না, মোটেও না। তখন প্রচন্ড ভয় পেতাম তাকে। আমার ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যেত কেন? দেখা গেছে যে আমাকে যখন হাত ধরে দাঁড়ান করাবে, সে আমাকে হাত ধরে টানতো, হাত ধরে টানে, স্টপ, এখানেই দাঁড়াতে হবে, এখানে দাঁড়িয়ে থাকো, আমার কথা না শোনা পর্যন্ত তুমি এখান থেকে যাইতে পারবা না। তো স্বভাবতই এখন আমাকে যখন হাত ধরে সে ধরে রাখতেছে, আমার ফ্রেন্ড ভয় পেয়ে যেত। আপনার গায়ে যখন হাতটা দিয়েই দিল সে, আলটিমেটলি আমরা হাত ধরার প্রসঙ্গে আপনার আসছে, ফার্স্ট দিন তো সে করলো এটা, যেকোনো ভাবে সাহস নিয়ে করলো, মানে আপনি কেন এটাকে স্টপ করেননি? আপনি কেন ওর গাল পেঁচে ঠাস করে একটা চল লাগিয়ে দেননি? কেননা ওর সাথে 7-8 জন ছিল, আর আমার হু কেয়ার 7-8 জন, 70-80 জন থাকলেও কিছু যায় আসে না। আমার যে হাত ধরতো, আশেপাশের লোক তাকিয়ে থাকতো, এটাই আমার ভয় লাগতো যে সবাই দেখতেছে, আমাকে মার্ক করে রাখবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা, জাস্ট নোট অন দিস পয়েন্ট। এবং আমি বাংলাদেশের, মানে যারা এই মুহূর্তে হ্যালো 8920 শুনছেন, প্রত্যেকটা মেয়েকেই বলতে চাই, যারা এই বয়সী, 70 হোক, 80 হোক, আর 700 হোক, আর 800 হোক, হু কেয়ার্স, এটা পাবলিক প্লেস। আপনার সাথে যদি কেউ অন্যায় করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে প্রতিবাদ বিভিন্ন ভাবে হতে পারে। আপনি যখন এটা অন্যায়টা মেনে নিবেন, আপনার একবার হাত ধরেছে সে এবং সে বুঝতে পারছে আপনি ভয় পাচ্ছেন, আপনি কিছু বলছেন না, সেকেন্ড টাইম যে সে একটা বড় স্টেপ নিবে, এটা খুব ভালো করেই বোঝা যায়। প্রথম কথা হচ্ছে আপনি এরকম একটা স্টেপ নিবেন, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সারাউন্ডিং যে পিপল যারা আছেন তাদের, বিকজ একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে রাস্তার মধ্যে একটা পাবলিক প্লেসে, এবং সেটা ওই মেয়েটা প্রতিবাদ করেছে, আর চারপাশের লোকজন যারা আছে তারা তাকে কোঅপারেট করছে না, সেটা যদি হয়ে থাকে তাহলে এর চাইতে লজ্জাজনক, মানে এর চাইতে কষ্ট করার কোনো কিছুই হতে পারে না। সে যত বড় মাস্তানি হোক না কেন, 7 জন হয়েছে, 8 জন হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, এবং সে একটা মেয়ের হাত ধরে টান দেবে এখানে রাস্তার মধ্যে, আর কেউ প্রতিবাদ করবে না, মানে আমার কাছে কেন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। এরকম যে হয় না, দ্যাট ইজ নট ট্রু, বাট হাউ ইট ইজ পসিবল? ওকে, আপনার হাত ধরে টান দিল, ওখানে আপনাকে ফ্রেন্ড রেখে চলে গেল। তার আগে আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যখন এই লিফলেট গুলো ছাপাচ্ছিলেন নিজের নাম দিয়ে, ফোন নাম্বার দিয়ে,
আপনার কি ঘুণাক্ষরও কখনো মনে হয়নি যে এই ধরনের কাজ যদি আমি করি তাহলে কোনো না কোনো ভাবে আমি ডিস্টার্ব হবো ছেলেদের দ্বারা? হ্যাঁ, আমার মনে হচ্ছে, কিন্তু আমি চিন্তা করছি যে আমি একটা প্রাইভেট পাওয়ার পর আমি নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। ওকে, সেই জন্য আপনি নাম্বারটা চেঞ্জও করে ফেলেছিলেন। ওকে, ফাইন। তারপর সে এভাবে প্রেমের প্রস্তাব দিল হাঁটু গেড়ে বসে, যে আমি তোমার সাথে অন্যায় করতেছি, তোমার পিছু নিচ্ছি, তোমার ডিস্টার্ব করতেছি মানুষের সামনে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে ভালোবাসি দেখে এগুলা করতেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এই যে আপনি পোস্টারটা টানিয়েছেন তার কতদিন পরে এই ঘটনা? 3-4 দিনের পরে। 3-4 দিনের মধ্যে হাঁটু গেড়ে বসে বিয়ের জন্য একদম? হ্যাঁ। ওকে, তারপর? এরপর আমি রিক্সায় উঠাই দেয়, পরে রিক্সা সে নিজে ডেকে বলে যে রিক্সায় উঠো, রিক্সা উঠে সে উঠবে আমার পাশে। আর সে যখন কথা বলতো তার ফ্রেন্ড গুলো কোথায় থাকতো? আমার চারপাশেই থাকতো, যাতে বাইরের মানুষটা বুঝতে না পারে যে আমার সাথে সে কোনো রাফ বিহেভ করতেছে। ওকে। আমি বলি যে না, আমি এক রিক্সায় যাবো না, আমি এক রিক্সায় যাইতে পারবো না। বলে যে তুমি চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো। এরপর আমি বলি যে না, আমি এই প্রস্তাবে রাজি না, দেখেন আমি এখানে পড়াশোনা করতে আসছি, আমি এগুলো চাই না। এই কথা বলে আমি রিক্সা উঠে যাই। রিক্সা উঠে যাওয়ার পর রিক্সাটা একটু সাইড করতে ভুল করে প্রাইভেট কারের সাথে লাগিয়ে দেয়। সে করলো কি, সেখান থেকে সেই রিক্সাওয়ালাকে নামিয়ে ইচ্ছা মতো সবাই মিলে তাকে মারলো আমার সামনে, মানে একদম মুহূর্তের ভিতরে ইচ্ছা মতো তাকে মারলো। আমি যখন মারতেছি তখন দেখি নাই, যখন তারা মেরে ছেড়ে দিল যে পড়ে গেল, তারপরে দেখি যে তার অবস্থা খুবই খারাপ, মানে মুখের চেহারা পুরো বদলে গেছে। কেন ওই ধাক্কাটা লাগালো, তাই তো? হ্যাঁ, কেন ধাক্কাটা লাগালো? সে প্রকাশ করতেছে যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি, মানে সে আমাকে ভালোবাসে। এরপর তো রিক্সায় আপনি ফিরলেন? না, অন্য রিক্সা নিয়ে বাসায় চলে আসি। ওকে। বাসাতে আসার পরে ও ফ্রেন্ডকে বললাম যে দেখ এরকম হয়েছে। পরে বলল যে খুব তো খারাপ অবস্থা, আমাদের বাসা ছাড়তে হবে। এরপর আমরা বাসা ছাড়বো, পুরোপুরি ডিসিশন নিয়ে ফেলেছি। এর ভিতরে ওই দিনই সে রাত 8টার সময় আমার বাসার সামনে হাজির, জানালা নক করতেছে, আমি তো নিচতলায় থাকি, যে দরজা খোলো। পরে আমি তো ভাবছি বাড়িওয়ালা। আপনার বাসা থেকে ওদের বাসার ডিস্টেন্স কতটুকু ছিল? ওদের বাসা ছিল শাহিনবাগে, বাট ওর ফ্রেন্ডরা, ওদের বাসা ছিল সামনে, মানে ওর একটা ফ্রেন্ডের বাসা পুরোপুরি আমার বাসা থেকে 20 গজ সামনে, মানে অল টাইম ফলো করার জন্য একটা ব্যবস্থা ছিল। ওকে। জানালা নক করতেছে, আমি ভাবতেছি যে বাড়িওয়ালা যদি চলে আসে তাহলে তো প্রবলেম হবে। তা আমি বললাম যে তুই যে দেখ যে কি বলে ও। তো ও বের হলো যে ভাই এরকম করে না, আমাদের এখানে থাকতে অনেক প্রবলেম হবে, আপনি যা বলার পরে বলেন, কালকে ভার্সিটিতে যান, কালকে গিয়ে বলেন। পরে বলতেছেন আমার এখনই লাগবে, এখনই বের করো ওকে। বলতেছে আচ্ছা আপনি ভিতরে ঢুকেন না, আমি ওকে বের করতেছি। তো আমারে বললো যে তুই যে 5 মিনিট এমনি কথা বলে যে ঠিক আছে আমরা কালকে কথা বলে এটুক বলে চলে আয়। ও আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে তুমি কি চিন্তা করলা? আমি বলছি আমি তো বললাম আমি এ ধরনের সম্পর্ক করব না, পড়ালেখা শেষ করতে চাই, তারপরে যদি কোনো সম্পর্ক করতে হয় তখন দেখা যাবে, আর যেটা হবে সেটা ফ্যামিলিগত ভাবে হবে। তোমার এটা লাস্ট ডিসিশন? হ্যাঁ, আমার এটাই লাস্ট ডিসিশন। তখন ও চলে যায়, মানে সে একটু ভাবভঙ্গি দেখায় চলে যায়, মাথা টাথা মুছে টুসে চলে যায় নিজের মাথা। এরপর পরের দিন আমার সকালে ভোরবেলা আবার আসছে, এখনো ভেবে দেখো আমার এই সম্পত্তি আছে, আমার এরকম 10 তলা বিল্ডিং আছে। আমি বলছি না, আমার এগুলো কোনো কিছু দরকার নেই, আপনি আমার পথ থেকে সরে যান, আরো তো মেয়ে আছে, আর আমি এরকম কোন সুন্দর দেখতে না, আপনি দয়া করে আমার রাস্তা ছাড়েন। তখন আবার চলে গেল, তারপর আবার ভার্সিটির সামনে আসছে। ভার্সিটির সামনে আসলে এবার আমার ফ্রেন্ডরা সবাই নামতেছি, নামার সময় আমি ওদেরকে বলতেছি দেখ এরকম ভার্সিটির সামনে এসে একটা ছেলে খুব ডিস্টার্ব করে, কি করি, দাঁড়ান কি টিচারকে বলবো কিনা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে চল টিচারের সাথে ডিসকাস করি। একটা ফ্রেন্ড বললো কি আরে এখন তো টিচার একজনই আছে, তো আমরা যাই, তুই বাসায় চলে যা এখন, আমি তোর সাথে যাই, আর বাকিরা টিচারের কাছে যা। পরে আমার সাথে 2 জন গেল, আমরা হাঁটতে হাঁটতে আমার বাসায় চলে আসলাম, আর বাকিরা টিচারের সাথে আলোচনা করলো। তখন সব টিচারকে চিনতাম না, প্রথম ভার্সিটিতে কোন টিচারের সাথে আলোচনা করছে আমার এটা মনে নাই, কিন্তু দেখলাম যে পরের দিন থেকে সে আর আসে না, সে ওইখানে থাকে না। আমি ভাবছি যাক বাঁচা গেল, এখন মনে হয় ভার্সিটিতে অন্তত ঝামেলা করাটা বাদ গেল। দেখি বাসায়ও আসে না, কোনো ঝামেলা করে না। এরপর আমার ফ্রেন্ড বললো কি দেখ পরীক্ষার সামনে থাক, আমরা এখন বাসাটা চেঞ্জ না করি, এখন তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে। টিচারকে কি জানিয়েছিলেন ওটা? হ্যাঁ, ওরা টিচারকে জানিয়েছিল। টিচার কোনো স্টেপ নেওয়ার কথা বলেছিল? অবশ্যই টিচার স্টেপ নিয়েছিল, কিভাবে নিয়েছিল সেটা আর আমাদেরকে বলে নাই, কিন্তু স্টেপ নিয়েছিল। ওকে, তারপর থেকে আনাগোনা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সব বন্ধ হয়ে গেল। আমরা তো ভাবতেছি যে সব বন্ধ, প্রবলেম সলভ। হ্যাঁ, আমরা পরীক্ষা দিলাম ঠিক মতো, অনেক ভালো রেজাল্ট করলাম, 4 এর ভিতরে 3.92 পেলাম। তারপর ভার্সিটিতে সবাই একটু চিনলো যে না মেয়েটা ভালো, তখন আরো হেল্প করার মতো মানুষ পেয়ে গেলাম, সবাইকে জিনিসগুলো শেয়ার করতে পারলাম।
তখন দেখি যে একদিন হঠাৎ করে আমার ফ্রেন্ড আমরা সবাই এক জায়গায় সিঁড়িতে বসে আছি, গল্প করার পর বাসায় চলে গেছি। আমি ওই ফ্রেন্ডটা সবাই মিলে বাসায় চলে গেছি, যে যা বাসায় চলে গেছে। পরে শুনলাম কি ওই ফ্রেন্ডটাকে সে ডেকে থ্রেড দিছে, মানে আপনার সাথে যে থাকে, হ্যাঁ আমার সাথে যে থাকে না, একটা ছেলে ফ্রেন্ড, প্রচন্ড থ্রেড দিছে যে ভার্সিটি ছাড়তে হবে। কিন্তু জানতে পারলাম যে ভার্সিটির অপোজিটে পুল খেলার একটা ইয়ে আছে দোতলায়, সেখানে থেকে সে মানে আমাদেরকে ফলো করতো। এরপর আমার বাসার সামনে সবসময় একটা পিচ্চি ছেলে রেখে দিত যে তোর কাজ হচ্ছে এটা, ও কখন কোথায় যায় এটা দেখবি। এটা শুনতে পারলাম যে ও নিজে আমাকে একদিন সামনে আসলো, এসে বলল যে তুমি ওই ছেলেটার সাথে কথা বলবা না। কেন, না সমস্যা কি? ও বলতেছে যে না তুমি কথা বলবা না। এরপর ওই ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করলাম তোর কি কোনো সমস্যা হয়েছে কিনা। ও তখন বললো যে হ্যাঁ আমাকে এরকম ট্রেড দিচ্ছে একটা ছেলে এসে, আমি তো চিনি না ওভাবে, আমি আর তোকে কিছু বলি নাই, যেটা তো একটা মামুলি ব্যাপার, আমি তোকে কেন বলতে যাবো। ও আর কিছু বলে নাই। একদিন ওইখান থেকে আমি দাদার বাসায় যাব, সেই আগে ক্লিনিক আমার আব্বু যেখানে থাকে, আব্বু তখন ওইখানে আছে। তখন আমি যাব, আমার পিছু পিছু সেই ছেলেটা গেছে, যে বাচ্চা ছেলেটা গেছে, আমি তো জানি না, ও আমার পিছু নিচ্ছে, গিয়ে ওই এলাকাটা চিনে আসছে, ওই জায়গাটা চিনে আসছে। আচ্ছা, তখন আবার বিকালে আমার সামনে আসছে যে ওইখানে তোর কে থাকে। তখন তুই করে যে ওই বাসায় কেন গেলাম, ওটা ক্লিনিকে কি জন্য, চোখের প্রবলেম হয়েছে তো, এদিকে তো ক্লিনিক ছিল, ওইখানে যাওয়ার কি দরকার। 24 ঘন্টা আপনাকে ফলো করতে। হ্যাঁ, আচ্ছা তুই সত্যি কথা বল, আমার কোনো সমস্যা নাই, এবার তুই করে। আমি বললাম যে দেখেন ওখানে আমার বাবা থাকে, মানে না বলা পর্যন্ত সে শুনতে ছিল না, আমি বাবা আছে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম না, যে আমার বাবার কাছে যে উল্টাপাল্টা করতে পারে। কিন্তু না বলা পর্যন্ত সে অনেক যাবেই না আমার বাসার সামনে থেকে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে, কোনো সমস্যা নেই, যাও তুমি যাও, তখন তুমি। এরপর আমি যখনই কোনো দেখা করতে না বলে যাই, ওকে বল যে আজকে বিকেলে বের হ, পরের দিনই বলে ওখানে দেখা কর, ওইখানে দেখা করতে বল, ওকে গিয়ে বলে ও আমাকে বলে আসে, আমি তো আর যাই না, আমি দেখা যাচ্ছে ওই সময়টাতে বাসায় থাকি না, অন্য পড়াইতে যাই না, অন্য কোথাও চলে যায়। পরে কিছুদিন, এক সপ্তাহের ভিতরে আমি আমার ফ্রেন্ড বের হয়েছি, বের হয়ে দেখি কি যে ওই ছেলেটা ওইটা আড্ডা দিচ্ছে অনেকগুলা মেয়ে ছেলে একসাথে। এটা দূর থেকে দেখি, ওরা আমাদের দেখে না। এরপর আমরা চলে আসি, তখন একটু আমাকে ডিস্টার্ব কম করা শুরু করে, এই এক সপ্তাহের ভিতরে সে আমাকে কোনো ডিস্টার্ব করে নাই। তারপর থেকে আরো এরকম ডিস্টার্ব করে নাই, কোনো ধরনের কোনো সমস্যা না। দেখি যে 6 মাসের ভিতরে চলে যায়, তেমন কিছু না, যা সামনে আসে এসে একটু টুকটাক কথা বলার চেষ্টা করে, আর কোনো ধরনের সমস্যা না। তো আমিও আর এটাকে অত গুরুত্ব দিই না। এরপর আমরা থাকতে থাকি, হঠাৎ একদিন আমার সামনে আসে, এসে বলে কি 6 মাস পরে গিয়ে বলে কি আমি তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে, তুমি আমাকে কি উত্তর দিলা, এখন বলো কি ডিসিশন নিলা, তোমাকে অনেক সময় দিয়েছি চিন্তা করার। অনেকগুলো ফ্রেন্ড নিয়ে আসে। কি কথা বলেছিল আলটিমেটলি? সে আমাকে ওই যে প্রথম দিন বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রস্তাবে রাজি হও, সেটার আমি কি চিন্তা করলাম আবার। তখন তো আমি বললাম যে না, আমি তো এটা না বলে দিয়েছি। না বলবো মানে, হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও, এ বলে সে হাত কাটতে যাবে, তার সাথে ব্লেড নিয়ে আসছে অলরেডি। সে তার ফ্রেন্ডরা বললো যে এই কি করিস, হাত কাটিস না, দাঁড়া আমরা বুঝাচ্ছি। পরে ও সরে গেল, ওর ফ্রেন্ডরা আমাকে বললো যে ভাবি এরকম আপনি রাজি হয়ে যান, ভাবি বলে সম্বোধন করে, এটা অসম্ভব, আপনি ওনাকে আসলে কি মানে অন্য কোনো মেয়ে অ্যাকসেপ্ট করতেছে না দেখে কি আমার পিছনে এরকম ঘুরতেছে, নাকি কোনো সমস্যা আছে তার। ছেলেটার নাম আমরা জানিনি এখন পর্যন্ত, নাম কি ছিল? ছেলেটার নাম ছিল রুবায়েত ইসলাম রুমি। রুমি নামে? আপনি রুমি নামেই সম্বোধন করে বলুন। হ্যাঁ, তো রুমি তো এরকম আপনার জন্য পাগল, তো আপনি রাজি হয়ে যান। আমি বললাম যে না আমি এটা করতে পারবো না, আপনি অন্য মেয়ে খুঁজে নেন, কিংবা আপনি দেখেন আরো অনেক মেয়ে আছে। এরপর আমাকে রাস্তার এপাশে দাঁড়ায় কথা বলতেছি, আমি বাসায় চলে যাব, যে সাইডে দাঁড়িয়ে আছে ওই সাইডে আমাকে বললো যে এই আমার সাথে আই বলে হাত ধরে টানতেছে। তখন আমার ফ্রেন্ড নেই আমার সাথে, আমি একাই। তা যখন রাস্তার মাঝখানে, তখন আমি হাত টানাটানি করতেছি, এদিকে গাড়ি এসে ও সামনে, আমি ওর পিছনে, মানে আমি তো টানতেছি, আমি পিছনে। এরপর দেখা গেল একটা প্রাইভেট কার এসে আমাকে মানে পুরা পায়ে আঘাত করলো, মানে একটু আঘাত লাগলো, দূর থেকে সে জাস্ট ব্রেকটা করছে দেখে, না হলে অনেক প্রবলেম হতো। করলো একটু লাগছে সামান্য, কিন্তু ড্রাইভারটা অনেক চেষ্টা করছে জিনিসটা না হয় যাতে। এরপর ও গাড়িটাকে থামালো, তুই এই গাড়িটা পার্ক কর, এদিকে সরাই নিয়ে। গাড়িটা নিয়ে আসলো, ড্রাইভার তো মনে করতেছে মনে হয় কথা বলবে, কি জরিমানা চাবে হয়তোবা। সে বললো যে বের হ, ড্রাইভার বের হয় না, ওই জানলা দিয়ে সে ওকে ঘুষানো শুরু করলো। ও এই জানলা দিয়ে, আর একটা ফ্রেন্ড অন্য জানলা দিয়ে, ওকে আমার সামনে আমি দেখতেছি, মানে আমি গাড়িটা থেকে 2-3 হাত দূরে আছি, মানে প্রচন্ড ঘুষাঘুষি করলো, তো মাথায় মারে, নাকে মারে।
আমি দেখে আমি আবার ভার্সিটির দিকে যাচ্ছি, আমি ওই দিক দিয়ে বাসায় চলে যাব ঘুরে পানির ট্যাঙ্কির ওইদিকে। তো ও করলো কি, আমি যাব এর ভিতরে দেখি যে ও আবার ফ্রেন্ড পাঠাইছে পিছু পিছে, ওকে থামা। তারপর আমি দাঁড়িয়েছি, ও আবার ওকে মেরে ধরে আসছে আমার কাছে, এসে বলছে যে আমার মাথা নষ্ট এখন, যে আমার কথায় রাজি হবি কিনা বল, না হলে আমি কিন্তু এখনই কিছু একটা করব। আমি আর কিছু বলি না, চুপ করে দাঁড়াই আছি। হঠাৎ করে দেখি ওই ড্রাইভার, আরো কিছু ড্রাইভার কিংবা ওর কিছু সংগঠনের লোক আছে কি আশেপাশের লোক আছে, এগুলোকে নিয়ে আসছে, মারামারি করবে, দূর থেকে ইট পাটকেল ছুটতেছে। যখন এরকম করতেছে তখন এরা আবার ওরকম লোকজন ডাকছে, ওরা দূর থেকে ইট পাটকেল মারতেছে, এরা এদিকে ছেলেদের ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে আমি মাঝখানে দাঁড়ায় আছি, মানে মাঝখানে এক সাইডে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এরপর দেখি যে ইউনিভার্সিটি টিচাররা বের হয়ে আসছে, সবাইকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু কন্ট্রোলে আসতেছে না। খুব মারামারি হলো দুই ধার দিয়ে, একদলকে ইউনিভার্সিটির গেটের ভিতর আটকে দেওয়া হলো, এদেরকে আটকে দেওয়া হলো যে বের হয়ে না, এখন প্রবলেমটা যাতে সলভ হয়। তারপর মিটে গেল জিনিসটা, আমি এর ভিতরে বাসায় চলে আসছি, আর দেখি নাই বেশিক্ষণ। বাসায় চলে আসার পর এরকম দেখে আরো মানে ভয় কাতর যে কি হবে, এখন কি করব। এরপর আবার বাসায় বললাম যে চল আমরা আজকে বাসা চেঞ্জ করব। আমার ফ্রেন্ডটা বললো, ও আমাকে অনেক সাথে দিয়েছে, ও আমার সাথে ছিল সারা ইয়েটা সময়, আমাকে ছেড়ে যায়নি যে তুই থাক আমি চলে গেলাম, এরকম করে নাই। ও বলছে যে আচ্ছা ঠিক আছে চল আমরা বনানী তো অথবা ক্যান্টনমেন্ট কচুক্ষেত থেকে নিই, ওখান থেকে যাতায়াতের সুবিধা হবে। এবার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা কালকে বাসা দেখতে যাব। বাসা দেখতে গেছি, এইটাও ও জানতে পারে আমার সামনে আসছে, এসে বলে যে আমি তোমাকে কি বলছিলাম কালকে, দেখছো না আমার রাগ, এরপরে আবার হচ্ছে কি তুমি উল্টা পদক্ষেপ নিতে যাও কেন। এরপর আমাকে এসে বলতেছে যে আজকে বাসায় চলো, আমি তোমার কথা আমার বাবা মাকে বলছি। তো আমি বলছি যে আমি বাসায় যাইতে পারবো না, কোনো কোথাও যাইতে পারবো না, আমি বাসায় চলে যাচ্ছি। আমি তখন তুই তো কথা বলা শুরু করছি, তোর আর মেয়ে পাস না, তুই আমার পিছনে লাগছিস, মানে অনেক উল্টাপাল্টা কথা কি বলছি। তখন আমার রাগের সময় এত মাথায়ও নাই, উল্টাপাল্টা অনেক কথা বলছি, মনে হয় তার ইগোতে লাগছে অনেক ফ্রেন্ডের সামনে। এরপর যখন এরকম করছে, এবার আমি বাসায় চলে আসছি। তারপর আবার আমার সামনে আসছে যে বাসায় যাইতেই হবে আজকে তোমার, আমি বাসায় বলে রাখছি। ওর আম্মাকে ফোন দিয়ে আমাকে ফোন দিচ্ছে যে আম্মা ওকে বলো যে বাসায় আসার কথা। আপনার ফ্যামিলি সম্পর্কে ও কিছু জানতো? হ্যাঁ, ওই যে বাবা ওইখানে থাকতো, বাবা ওইখানে যে জব করে এটা জানতো, আর যশোর বাসা আর কিছু জানতো। যশোর বাসাটা কিভাবে জানলো? ওইখানে চোখের ডাক্তার দেখাতে গেছিল, মানে ডাক্তার দেখানোর নাম করে গেছে, তখন আব্বুর সাথে কথায় কথা বলছে, অন্য কাউকে পাঠাইছে হয়তো, আমি এটা জানি না, তবে আমি পরে শুনছি যে এভাবে সে জানছে। ওকে তারপর আম্মুর সাথে কথা বলার চেষ্টা করছিল? হ্যাঁ, আম্মুর সাথে কথা বলাচ্ছে ওর আম্মুর সাথে, যে আমাকে বলতেছে মা তুমি আসো, আমাকে ফোন দিয়ে বলতেছে ওর মা যে আচ্ছা ঠিক আছে ও তো মাথা নষ্ট হয়ে গেছে, এখন জিনিসটাতে তো আমাদেরও একটু ইনভলভ হওয়া দরকার, তুমি আসো, এসে আমি তোমার বাবার কাছ থেকে কথাটা শুনি, বাসায় আসো। পরে আমি বলছি না আমি বাসা যাবো না, আপনার যদি কথা বলতে হয় আপনি এদিকে এসে কথা বলেন, যেহেতু সমস্যাগুলো এদিকেই হচ্ছে, আপনি আশেপাশে মানুষের কাছে শুনে বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন। তখন উনি আচ্ছা ঠিক আছে আমি আসবো। এবার উনি দেখে আমার জন্য খাবার পাঠাই, মানে টিফিন বাটিতে করে, কি ও জোর করে নিয়ে আসে কি উনি পাঠায় আমি জানি না, টিফিন বাটিতে করে নিয়ে আমার বাসায় দিয়ে যায় যে তোমার রান্না করা লাগবে না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। এরপর আমার ফ্রেন্ডকে একদিন ধরে বলে যে ওর নাম্বারটা লাগবে, তুমি নাম্বার না দিলে ওর ফোনটা নিয়ে নে ওর কাছ থেকে। হ্যাঁ, মানে তার কাছ থেকে ফোনটা নিয়ে নাম্বার নিয়েছে, তারপর থেকে নাম্বারে ফোনে ডিস্টার্ব করে, নাম্বার চেঞ্জ করলাম, সে নাম্বার একটার পর এইভাবেই নাম্বার নেই, ফোন দেয় যে বাসার বাইরে আসো, আমি বের হই না, এবার জানলা দিয়ে নক করে যে বাসা বেরোইতেই হবে। এদিকে আমরা কচুক্ষেতের ভিতরে একটা বাসা দেখতে চাই, কোনো বাসায় ভাড়া দিবে না, এই আবার প্রবলেম যে ভাড়া দিব না আর মেয়েদের ভাড়া দিব না। এরপর একটা বাসা অনেক উচ্চ রেটে ঠিক করে আসলাম যে আমরা উঠবো, আবার বাসায় ফিরে আসলাম, বাসায় ফিরে রাস্তা থেকেই ধরছে, কই গেছিলি, কি করতে গেছিলি, হ্যাঁ তোরা ক্যান্টনমেন্ট গেছিলি, আচ্ছা ওইখানে গিয়ে তো কোনো লাভ হবে না, আমি তাও আমার বাসার কাছে, ওটা মানে শাইনবাগ আর ক্যান্টনমেন্ট কচুক্ষেতটা কাছে, এটা তো আরো সুবিধা হলো আমার। তো এটা শোনার পর আমি আর কিছু বললাম না, দেখ বাসাটা তো সে চিনবে না, আমরা খুব কেয়ারফুলি গেছি যাতে পিছন কেউ ফলো না করে, চেঞ্জ করে অলিগলি দিয়ে এক বাসার ভিতরে ঢুকে দাঁড়িয়ে আসি যাতে বুঝতে না পারে। এরপর বাসা আসার পরে ওই দিন আমাকে বিকালে ডাকছে, সেদিন আমার ফ্রেন্ড আবার একটু বাইরে গেছিল, আমাকে ডাকছে বলতে ওইভাবেই বাসার সামনে নক করে, তারপরে বাড়িওয়ালা বাড়িওয়ালা ওই দিন নিচে নেমে আসে, বাড়িওয়ালা না আসলে বাড়িওয়ালার ছেলের বন্ধু, ওর সাথে থেকে ছেলেটার ওর বন্ধুটা নেমে বলে যে কি ব্যাপার ভাই আপনাদের কি সমস্যা এখানে, ওদের তো চিনে, ভাই আপনাদের কি সমস্যা, বলতেছে যে এই মেয়ে দুইটা এখানে থাকে ওদের দেখে রাখিস।
তো বলতেছে না ভাই এটা তো ঠিক না, আপনি প্রত্যেকদিন বাসায় সামনে এসে এরকম করবেন, জিনিসটা খারাপ দেখা যায়। পরে ওকেও এই থাপ্পড় মারে বলে, এই তুই আমাদের চিনিস না, তুই সব কথা বলিস কোন আন্দাজে, তোর বাসা কিন্তু আমি চিনি, আমি কিন্তু তোর উড়াই দিব, এরকম কথাবার্তা বলে। আমি শুনি এগুলো জানলা দিয়ে। আর বাড়িওয়ালা তো আমাদের অলরেডি বলে দিয়েছে এরকম প্রবলেম হলে তোমরা বাসা ছেড়ে দিবা। ওকে। হ্যাঁ, ওই দিনই তখন আমাকে বলে যে বের হয়ে আসো। ওরা তো চলে গেল, আমি এরকম দেখে আমি বের হলাম। হওয়ার পর রাস্তার ভিতরে বলতেছে যে আজকে আমার বাসায় যাইতেই হবে, আজকে আমার বাবা মাকে বলে রাখছি। আমি বলছি না, আমি যাব না, না গেলে ঠিক আছে, তোমার যদি সমস্যা হয় আমি তোমার ফ্রেন্ডকে নিয়েও যাচ্ছি, তোমার কোনো প্রবলেম নাই, তোমার ফ্রেন্ডও তো আমাদের সাথে যাবে। আমি বলছি না, ও যাবে না, ও বাসায় নেই। পরে ওকে ফোন দিছে, তুমি কোথায় আছো? হ্যাঁ আসো, তুমি চলে আসো তাড়াতাড়ি, আমি তোমার বাসার সামনে। আর ও তো একটু ভয় পাই, ও চলে আসছে সেখানে তাড়াতাড়ি কাজ সেরে। ও বলতেছে যে দেখ তুই কি, ওর বাবার সাথে জিনিসটা শেয়ার করলে হয়তো বা তারা কিছু করতে পারবে জিনিসটাতে। তা আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এর ভিতরে আমি আমার আম্মুকে ফোন দিয়েছি। এর আগে আম্মুকে বলছিলাম একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, শুধু এটুকু বলছি। আচ্ছা। আম্মুকে ফোন দিয়ে বলছি যে আম্মু এরকম ছেলেটা তো খুব ডিস্টার্ব করতেছে, ওর বাবা মার সাথে দেখা করতে বলে। তো তুমি যাও না, আমি ওর বাবা মার সাথে পরে এসে আমি ঢাকা আসতেছি, এসে তাদের সাথে কথা বলবো। ওকে। এই কথা বলার পর আমি যাই না। ওই আবার একই ভাবে সে যখন হাত ধরে রিক্সায় তুলে তখন জুতা খুলে গেছে আমার পা থেকে। সে আমাকে জুতাটাও নিচে নিয়ে নামতে দেয়নি, সেইভাবে তুলছে, টেনে এসছে। ওকে। তারপর ওই ফ্রেন্ডটাকে আলাদা রিক্সা তুলে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই আমার পাশে আয়, মানে আমি আর ও একসাথে বলবো, আমি এভাবে যাব না। বলে যে না আমার সাথেই যাইতে হবে। সে রিক্সা ধরে রাখছে, রিক্সাওয়ালারও বলছে এই তুই যা, না গেলে তোর খবর আছে। সে রিক্সাওয়ালা বলছে না ভাই এভাবে তো যাওয়া যায় না, একটা মেয়ে উঠতে যাচ্ছে না, আমি যাবো কেন? বলছে তুই আমার এটা দেখছিস, মানে সে ছুরি দেখায়, দেখছিস? তখন রিক্সাওয়ালা বলে যে আচ্ছা ঠিক আছে চলেন। এরপর রিক্সাওয়ালা ওই যে মহাখালী রেলগেটটা পার হয়ে শাহিনবাগ যেতে হয়, তো রেলগেটের ওইখান থেকে আর তো যাইতে দেয় না রিক্সা, ওইখান থেকে ওকে ওই রিক্সা নিয়ে যাবে। পরে ওই রিক্সায় আমরা শাহিনবাগ গেছি। তখন তো আমি শাহিনবাগ কি তাও চিনি না। ওই আমার ফ্রেন্ডটাও গেল, যাওয়ার পর ওকে দেখি যে ওই রিক্সা থেকে কখন জানি ওই রিক্সা ঘুরাই নিয়ে গেছে, কি বাসার নিচে থেকে চলে গেছে এরকম, মানে ওকে অন্য জায়গায় নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সাথে কে ছিল? ওর সাথে আরেকটা ফ্রেন্ড উঠছে ওর, যাতে ও মানে ইয়ে করতে না পারে। তবে আমি যতদূর শুনছি ও বাসাটা ভালো করে চিনে নাই, তার মানে ওকে অন্য গলি দিয়ে নিয়ে গেছে। ওকে। তারপর নিয়ে যাওয়ার পর আমাকে গলির সামনে নামাইছে, নামানোর পর আমি বলতেছি যে ও কই, তো বলে যে ও আসতেছে, তুমি চলো উপরে। এবার দারোয়ান আছে নিচে সব, আমি দেখছি বাসার পরিবেশটা মানে খুবই ভালো। আমি জানতেছি তার বাবা মা আছে বাসায়। এরপর আমি সিঁড়ি দিয়ে উঠছি, তার সাথে উপরে গেছি, বাসায় গিয়ে ঢুকছি। ঢোকার পরে ওর সাথে সাথে সবগুলো ফ্যান পরপর ঢুকছে। ঢোকার পর দরজাটা লক করে দিল। তখন বাসার ভিতরে তো ঢুকে দেখলাম বাসায় কেউ নাই, টোটালি সে আগে থেকে তালাও খুলে গেছে, সে যাতে তালা দেখে আমি বাইরে থেকে চিৎকার না দিই। এরপর আমি সোফায় বসালো, বসানোর পর বলতেছে যে তুমি বসো, আব্বা মা আসতেছে। তো আমি বলছি যে আচ্ছা ওনারা কতক্ষণ লাগবে? তখন তো আমি খুব ভয় পাওয়া শুরু করছি, না আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। ফ্রেন্ডও তো নাই, না ফ্রেন্ডও নাই, কেউ নাই, আর অতগুলা ছেলে মানুষ একসাথে। আমি চিন্তা করছি যে হয়তোবা সবাই আমার সাথে খারাপ বিহেভ করবে। ওকে। এরপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ওনাদেরকে ফোন দিই। আমি ফোন দিয়ে জানতেছি, আরে না ফোন দেওয়া, ও আমার কাছ থেকে ফোন কেড়ে নিছে, ফোন দেওয়া লাগবে না, এখনই ডাকতেছি। ইভেন আমাকে ফোন দিয়ে শোনালো যে আব্বা তুমি কোথায় আছো? আচ্ছা তুমি আসতেছো? হ্যাঁ আসো। বলার পর আমি কিছু সময় থাকলাম, বিকেলে ওখানে ওর বাসায় গেছিলাম, সন্ধ্যা হলো, 7টা 7:30 বাজলো। এরপর সে আমাকে এর ভিতরে নিজে চা বানিয়ে খাওয়ালো। খাওয়ানোর পর আমাকে বললো যে আচ্ছা তুমি, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি রুমে আসো। আচ্ছা আমি এখানেই কথা বলি, ড্রয়িং রুমে কথা বলি। বলি যে না ড্রয়িং রুমে কি কথা বলা যায় নাকি, আমার ফ্রেন্ডরা সব কথা শুনে ফেলবে, তুমি রুমে আসো, ওরা ড্রয়িং রুমে টিভি দেখবে। এখন তার কিছু করার নাই ওর সাথে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চলেন। যখন আমি রুমে ঢুকলাম, ঢোকার পরে বলতেছে যে তোমাকে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, এটা কি তুমি স্বেচ্ছায় করবা না আমি তোমার সাথে জোর করব? এখানে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে দেখুন যে ঘটনাগুলো লম্বা সময় ধরে ঘটছে, একটা হচ্ছে যে আপনি নিরুপায় ছিলেন, চাইলেই একটা বাসা নতুন করে ম্যানেজ করতে পারেন না, এটাও যেমন সঠিক, তেমনি ভাবে এটাও তো সঠিক যে একের পর এক সে আপনাকে অত্যাচার করেই যাচ্ছে। আপনি চাইলে ফ্যামিলিতে খুব বেশি করে জানানোর সুযোগ ছিল না, কারণ বাবা জানলে এখান থেকে আপনাকে নিয়ে চলে যাবে। আর আরেকটি বড় বিষয় যেটা ছিল যে ওর ফ্যামিলি, তোর মার সঙ্গেও আপনি কথা বলেছেন, কিন্তু একটা আশঙ্কার বিষয় আপনার ছিল যে কোনো ভাবে হোক না কেন যে ওরকম একটা জায়গাতে নিয়ে গিয়ে সে যে কোনো ধরনের খারাপ কাজ করতে পারে, সেটাই আপনি গেস করছেন এবং সেরকমই হতে যাচ্ছে আমরা বলে বিলিভ করি। যখন আপনাকে রিক্সাটাই তুললো
তখন তো আপনি চাইলে শাউট করতে পারতেন, তখন তো আপনি ওর কাছ থেকে যেভাবেই হোক বাঁচার জন্য যে কোনো ভাবেই হোক না কেন আশেপাশের লোকজনকে বলতে পারতেন, আপনি সেটা কেন করেননি? তখন চিৎকার দিছি, চিৎকার বলতে জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা বলছি, সে নিজেও অনেক জোরে চিৎকার দিয়ে কথা বলছে। হ্যাঁ, যে আশেপাশে মানুষ দেখছেও, জানছেও, কিন্তু ওরা ওই এলাকায় এমন পরিচিত যে ওর সামনে এসে কেউ কথা বলে নাই। আর আশেপাশে মানুষ বলতে কারা, রিক্সাওয়ালা, দোকানদার, এগুলাই তো, তারা তো বের হয়ে ইয়ে করে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে যাবে না। সাথে তো আরো ফ্রেন্ড ছিল। হ্যাঁ, সাথে তো আরো অনেক ফ্রেন্ড ছিল, সেদিন তো 12 থেকে 13 জন ফ্রেন্ড ছিল। যদি দোকানদার আসে তার দোকান ভাঙচুর করবে, যদি রিক্সাওয়ালা আসে তাকে মারধর করবে, মানে এইরকম তাদের মনে হয় চেনা আছে, মুখ চেনা আছে। আমি জানি না কেন তারা সেদিন কিছু বলে না। এবং মোটামুটি আমরা যেটা দেখলাম যে রুমির যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু সারা দিনই মারামারির মধ্যে থাকে, বখাটে ধরনের, যেটা বলে এক কথায় বখাটে যাকে বলে চলে, সেই ধরনের একটা ছেলে। এবং অলওয়েজ সে মারামারির মধ্যে আছে, কখনো ড্রাইভারকে পেটাচ্ছে, কখনো রিক্সাওয়ালাকে পেটাচ্ছে, এবং পেটাচ্ছে তো পেটাচ্ছে, পিটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে। এবং সাথে আছে শক্তিশালী একটা ব্যাকআপ, তার চারপাশের ফ্রেন্ডরা, এবং তার ফ্রেন্ডরা তাকে কিভাবে অন্ধভাবে সাপোর্ট করছে সেটা আপনার ওর কথা শুনে বুঝতেই পারেন। যদি আমি খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণের জায়গাতে আমি আজকে আমার এই যে বন্ধুটি আছে ফেরদৌসী, সেই ফেরদৌসির কোনো ভুল আছে কিনা সেটা আমি খুঁজে বের করবার চেষ্টা করছি। ফেরদৌসির একটাই মাত্র ভুলের জায়গা, এবং সেটাকে যদি আমি ভুলের জায়গা বলি তাহলে আমার দিকে অনেকেই আঙ্গুল তুলবেন, এবং আমি মনে করি সেটা আমার জায়গা থেকে ভুলের জায়গা বলার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে যে তার বাবাকে যদি সে জানাতো তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু এখানে একটা আশঙ্কার জায়গাটা থাকে যে বাবাকে জানালে বাবা ওই ধরনের রিস্ক নিতেন কিনা, এবং বাবা যেটা করতেন, ও যেটা চিনেছে ওর বাবাকে, যে ওকে এখান থেকে নিয়ে গিয়ে ওকে ওর যে যশোরের যে কলেজ বা আশেপাশে যে কলেজ আছে সেখানে তাকে ভর্তি করে দিত। কিন্তু তারপরেও একটা কথা আছে, অবশ্যই বাবাকে জানানো উচিত ছিল। চাইলে সে একটা ডায়েরি করে রাখতে পারতো থানাতে, চাইলে সে পুলিশকে আগে থেকে জানিয়ে রাখতে পারতো, চাইলে সে পুলিশকে অনেকভাবে জিডি করে রাখতে পারতো। যেহেতু এখানে শিক্ষককে বলে কিছুদিনের জন্য কাজ হয়েছিল, সুতরাং পরবর্তীতে আবারও শিক্ষকদের জানাতে পারতো, কিংবা থানাতে গিয়ে সে একটা জিডি করে আসলে এই পরিস্থিতি থেকে কোনো না কোনো ভাবেই উদ্ধার পাওয়া যেত। কিন্তু এখানে একটা আশঙ্কার ব্যাপার থেকে যায়, যেহেতু এখানে কোনো আত্মীয় নেই, ব্যাকআপ নেই, সুতরাং এই ধরনের কোন একটা কাজ করে এই ছেলেটির আরো বড় ধরনের রোষান হলেও পড়বে না তার নিশ্চয়তা বাকি। যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এবং যে জায়গাটিতে আমরা ছিলাম, সারা দিন অতিবাহিত করার পরও আপনি ফ্যামিলির কাউকে দেখলেন না। তখন আপনি ওকে একবারের জন্য জিজ্ঞেস করলেন না যে তোমার ফ্যামিলির লোকজন কই? সারাদিন না, বিকালে গেছি, সন্ধ্যার পরে এরকম কথা। তখন কি বলেছে যে ফ্যামিলির লোকজনগুলো আসতেছে, তারা জব করে, মতিঝিল থেকে আসতে সময় লাগে, জব শেষ হইলে হয় গাড়িতে আছে। ওর বাসাটা কেমন দেখলেন আপনি? ওর বাসার ভেতরে? বাসাটা হচ্ছে 5 তলা, ওরা 5 তলার উপরেই থাকে, আর নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ওকে। বাসাটা গোছানোই, দেখে মনে হয় ভদ্র ফ্যামিলি। হ্যাঁ, অনেক ভদ্র ফ্যামিলি দেখে এটা মনে হচ্ছিল আপনার? হ্যাঁ। ওকে, তারপর রুমে ঢুকে কথা বললো। তখন আমি বলছি যে দেখেন, এগুলা করে তো লাভ নেই, ইচ্ছা করলে আপনি যে কোনো মেয়ের সাথেই তো করতে পারেন, কিংবা আপনি বাইরে টাকা দিয়েও করতে পারেন, তাই না? আপনি শুধু শুধু আমার সাথে কেন এরকম করতেছেন? বলতেছে যে না, তোমার সাথে এগুলা করলেই সঠিক হবে, তুমি এরকম করতেই চাচ্ছ, যে এরকম করাচ্ছ আমাকে দিয়ে, আমি করতেছি না, তুমি করাচ্ছ। তুমি আগে থেকে ভালোভাবে বলছিলাম তোমার কানে যায় না, আমি এই কাজটা করবো, তারপর তোমার কানে ঢুকবে ঠিক মতো আমার কথাগুলো। এই কথা বলার পর আমি বলছি যে পরে আমি এই জিনিসটা আবার চিন্তা করি, আমি কালকে এসে আপনাকে বলবো, কালকে বলবো যে আমি ইয়ে করবো কিনা, আপনার সাথে রিলেশন করবো কিনা। মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনি এখানে একবারে নিরুপায় হয়ে যতটুকু পারেন নম্র থেকে তাকে ভদ্র থেকে ম্যানেজ করার চেষ্টা করছেন। আর তখনো পর্যন্ত সে আমার গায়ে হাত দেয় নাই। ওকে। এরপর আমি বলছি যে আমি কালকে জিনিসটা পজিটিভলি চিন্তা করব, চিন্তা করে আমি কালকে জানাবো। আমি চিন্তা করছি যেভাবে হোক এখান থেকে বের হয়ে যাইতে পারলে তখন বাবাকে জানাই, দাদাকে জানাই, যাকে জানাই সবাইকে জানাবো, জানাই যেভাবে হোক আমি কি ইয়ে করব। যখন আমি ওইরকম বলতেছে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসি, কিংবা আপনার আমার সাথে কথা বলে উনি যদি পজিটিভলি বলে তাহলে আমি রাজি আছি। উনি যদি বলে যে না ঠিক আছে, আমি তাকে মেনে নিলাম, কি আমি বিয়ে করাবো, তাহলে আমি রাজি আছি, আমি পরে বিয়ে করে এগুলা হোক, হ্যাঁ এখন না। তখন যখন এই কথা বলছেন, আমার এত সময় নাই, আমি এগুলো চিন্তাও করতে পারতেছি না, ওই সুযোগটা আমি আর তোমার দিব না। এই কথা বলে বলতেছে তুমি খুলো, আমি তোমার ওকে জাস্ট আছে হোয়াটএভার ইট ইজ। আমরা একটা শব্দ জানি, ইংরেজি শব্দ, খুবই ঘৃণিত একটা শব্দ, এবং একই সাথে আমরা এটাকে বলতে গেলে নিজেরা খুব লজ্জা পাই, এই অর্থে যে কোনো মানুষের কাজ হতে পারে না এটা। আমরা শুধু একটু কমপ্লিটলি আপনার কাছ থেকে জানতে চাই, ইট ওয়াজ রেপ? হ্যাঁ, অবশ্যই। ওকে,
তারপর সবকিছু করা পর আমার ড্রেসটা ছিঁড়ে গেল, পরার মতো পরিস্থিতি ছিল না যে আমি এটা পরে বের হব, ওন্নাটা মুড়ি দিয়ে এরকমও ছিল না। তো ও তখন খুঁজতেছে সমস্ত ড্রয়ার যে আমাকে তো বের করে দিতে হবে। এদিকে ওর বাবা মাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আজকে ফ্রেন্ডরা বাসায় আসবে, তোমরা মামার বাসা থেকে ঘুরে আসো। এরপর সে ড্রয়ার থেকে মানে 2টা কাপড় বের করে আমাকে দিল যে এটা পরে আমার ওড়নাটা পরেই বাসায় যেতে হবে। আমি পড়ারও কোনো শক্তি ছিল না, নিজেই পড়ায় দিচ্ছে, পড়ায় উঠায় বের হলো রুম থেকে। বের হয়ে সবাইকে বললো যে অন্য রুমে ঢুকতে, মানে যাতে আমি বের হচ্ছি এটা তাদের সামনে না পড়ে ওই অবস্থাটা। সে তো আমার মুখে দাগ আছে, গলায় টলায় দাগ আছে, মানে আপনাকে প্রচন্ড রকম স্ল্যাপ করেছে, মেরেছে, গায়ে হাত তুলেছে, আর হাতও পড়ে গেছে, সেটার দাগও আছে। পরে আমাকে নিয়ে বের হলো, ওন্না টোন্না মুড়ি দেওয়া হলো, মানে সিঁড়ি দিয়ে যখন নামতেছি তখন সে আমাকে কি করলো, দারোয়ান যাতে বুঝতে না পারে সেজন্য পুরা মুখ ঢেকে নিল, বলতেছে যে এভাবে যেতে হবে ওন্না দিয়ে, মানে ওন্নাটাকে মুখ দিয়ে নেকাব পরার মতো করে। আমি ওইভাবেই বের হলাম। একটা রিক্সা ডাকলো, রিক্সা ডেকে আমাকে মহাখালী ওয়্যারলেসে আবার নিয়ে যাচ্ছে। শুধু চিন্তা করতেছে কি করবো এখন। ও আমার পিছনে ওর ফ্রেন্ডরা আবার রিক্সা নিয়ে আসতেছে, আমি ওই সময় যে চিৎকার দিব সেরকমও কোনো সুযোগ নেই, আর ওই শক্তিটা আমার কাছে তখন ছিল না, মানে খুব আহত হয়েছিলাম, যার জন্য আমি যে চোর আসলে যেমন কথা বলতে পারে না মানুষ, আমি ওই সময়টাতে আর কিছু বলতে পারতেছিলাম না। তারপরে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমার ফ্রেন্ডটা দেখে বুঝছে, ওকেও আমি কিছু জিজ্ঞাসা করিনি, ও আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, মানে ও নিজের কাছেও খারাপ লাগছে বিষয়টা। তারপর আমি তো এসেই শুয়ে পড়ছি। এই যে শুইলাম, প্রচন্ড জ্বর, সারা রাত জ্বর। সকালবেলা উঠে ফ্রেন্ড তো আর পারে না, ও আবার সকালে উঠে সে আবার দেখতে আসছে কি আমি পুলিশের কাছে গেছি কিনা কিংবা কোনো ধরনের কোনো কিছু করছি কিনা। মানে বাইরে থেকে শুনলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে যে জ্বর আসছে। তখন ও রুমে ঢুকছে, ও জ্বর আসছে, আচ্ছা ওষুধ টষুধ কিনে দিয়ে যাই, ওষুধ কিনে দিয়ে যাচ্ছে, তারপর ফল কিনে দিয়ে যাচ্ছে, এরকম করতেছে। আমি ওই অবস্থাতেই ওকে বললাম যে দেখ, আমার ফ্রেন্ডটাকে বললাম যে এভাবে আর হবে না। ও বললো যে তুই আন্টিকে বল। আমি বলছি আম্মুকে আমি জীবনও এই ব্যাপারটাতে কিভাবে শেয়ার করবো, বলে আমি বলি, কিন্তু আমি না আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করতে পারবো না, তার থেকে আমি বাড়িতে চলে যেতে পারবো এখন, কিন্তু আমি আর আম্মুকে এই ব্যাপারটা এভাবে বলতে পারবো না। তখন ও বললো যে ঠিক আছে আজকে বাসা চেঞ্জ করব। এরপর আমার এক মামা থাকে ঢাকাতেই, তাকে বললাম যে মামা বাসা দেখতে হবে, কিছু পাচ্ছে না বাসা, কি করা যায়, কান্নাকাটি করতেছি। পরে মামা বলতেছে আরে তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি তোমার সাথে গার্জেন হয়ে, এটা আপন মামা না, মানে পরিচিত এরকমই। তো তার অনেক কাজ ফেলে সে ওই দিন আমাদেরকে নিয়ে বাসা ঘুরে ঘুরে দেখে ওই দিনই বাসা চেঞ্জ করালো। ওঠার পর আস্তে আস্তে ভাবলাম যে এভাবে আর না, এবার মেয়ে নিয়ে থাকবো, সাথে অনেকগুলা মেয়ে নিয়ে থাকবো, একজন না বলতে পারলে আরেকজন বলতে পারবে। এরপর আরো কয়েকজন মেয়ে নিলাম। বাসাটা চেঞ্জ করে ফেললেন? হ্যাঁ, বাসা চেঞ্জ করে ফেললাম। কোথায় নিলেন? আমি মহাখালী ওয়্যারলেস থেকে আমরা গেলাম ক্যান্টনমেন্ট কচুক্ষেত। তখনও ধরলো না আপনাকে বাসা চেঞ্জ করার সময়? ওই ঘটনার পরে ও একটু আমার থেকে দূরে দূরে ছিল, ভাবছে আমি মনে হয় পুলিশ যদি যাই কিংবা একটু ভয়ের মধ্যে ছিল। হ্যাঁ, একটু ভয়ের ভিতর ছিল, অতটা কাছে আসতো না। সে বাসাটাও দেখে আসছে। সেই চেঞ্জটা হলো কিন্তু বাসাটা, কিন্তু শেষ পর্যন্ত সব ঘটনা অঘটন ঘটার পরে। ওকে, তারপর? এরপরে সে আমাকে কিছুদিন ডিস্টার্ব করে না। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটলো আপনি ফ্যামিলির কারোর সাথে শেয়ার করলেন এটা? না, আমি কারোর সাথে শেয়ার করি না, ইভেন ওই ফ্রেন্ডের ছাড়া আর কেউ জানে না, ইভেন ওই বাসার ফ্রেন্ড। হ্যাঁ, বাসার ফ্রেন্ডটা ছাড়া। তাও আমার কাছে বর্ণনা আমি তাকে বলি নাই, কিংবা সেও আমাকে বলে নাই, শুধু ইয়েস নো দিয়ে আনসার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটুকুই, মানে আমি বলতে পারি না ওইভাবে, যে আমি ভাবতেছি ওর কাছেও আমি ছোট হয়ে যাবো। ও তো জানছেই, তারপর আমি যদি জিনিসগুলো এভাবে বলি তাহলে ও আমাকে কি চোখে দেখবে, যে আমি এখন একটা মানে খারাপ পর্যায়ে চলে গেছি, কি আমার এই অবস্থা হয়েছে। এটা আপনার নিজে থেকে ফিল হয়েছে যে এটা মানুষকে বললে মানুষজন আমাকে খারাপ ভাববে? হ্যাঁ। ওকে, তো আমি এটা দেখুন সামাজিক ফিলিংস এর জায়গাটা। একটা মেয়ে, তার কোনো দোষ নেই এবং সে হ্যারাসমেন্টের হলো, ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হলো, রেপ হলো একটা বখাটে ছেলের দ্বারা, এবং সম্পূর্ণরূপে দোষ হচ্ছে ওই ছেলেটার, তার বর্ণনা অনুযায়ী। অথচ এই মেয়েটা যে ভাবে সোসাইটিতে বড় হয়েছে, যে ফ্যামিলি এথিক্স নিয়ে বড় হয়েছে, সেই জায়গাটি থেকে তাকে তার বিবেক বলছে যে এই ঘটনা যদি আমি কাউকে বলি তাহলে লোকজন আমাকে ট্রিট করবে, আমি তো রেপ হয়েছে, আমি তো ধর্ষিতা, এবং কোনো না কোনো ভাবেই তারা সবাই আমার দিকে খারাপ চোখে তাকাবে। সমাজের এই যে এথিক্স, এই যে এথিক্যাল পয়েন্ট, ফ্যামিলি থেকে বড় হোক বা আমরা যে সোসাইটিতে বড় হচ্ছি, এটাও যে ভয়াবহ রকমের এক ধরনের রেপ, এবং এই এথিক্স থেকে যদি আমরা বের হতে না পারি এই সমস্যাগুলোর কোনোদিনও সমাধান হবে না। কারণ কজন মেয়েই বা মুখ খুলছে, আসলে তো মুখ খোলে না। ওকে, যাই, তারপর? ও আমাকে আর ডিস্টার্ব করে না,
আমি তখন ভাবলাম যে হয়তোবা ওর এটাই ইচ্ছা ছিল যে আমার সাথে এ ধরনের কিছু একটা করে ছেড়ে দিবে। এরকম চিন্তা করে আমি আবার নিয়মিত পড়াশোনা শুরু করলাম। আবার 6 মাস এভাবে গেল। এর ভিতরে আমার দাদা অসুস্থ হয়ে গেল। যে দাদার এখানে আব্বু থাকতো, প্যারালাইসিস হলো, তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। ক্লিনিকটা পুরো বন্ধ হয়ে গেল। আব্বু বাসায় চলে যাবে এরকম একটা পরিস্থিতি। তো আব্বু যখন গ্রামে যাবে তখন তো আমার আরো ভয় লাগা শুরু হলো যে এবার আমি কি করব। এতদিন তো তাও কিছু বলি নাই, তারপরে একটা মনের সান্ত্বনা ছিল যে আমি তাদের কাছে যাইতে পারতাম। এখন তো তাও যাইতে পারবো না। এরপর দাদার সাথে দেখা করতে যাব, আব্বুর সাথে, যে চলেন দাদার সাথে দেখা করে আসি। দাদার ওখানে যাইতে গিয়ে, দাদা থাকে 4 তলা, দোতলায় তার ছেলে থাকে। দোতলা থেকেই আমাকে যাইতে দিবে না উপরে, দেখতে দিবে না তার সাথে। কেন? আমি যদি তার কাছে গিয়ে টাকা চাই, তখনও পর্যন্ত ভার্সিটি খরচ সে দেয়, আব্বু দাদা মিলে দেয় আর কি। যেহেতু ওই ক্লিনিক থেকে টাকাটা আসে, তো আমি আসলে ভাবে শিওর ছিলাম না কে দেয়, আব্বু দিচ্ছে না দাদা দিচ্ছে। তো আমি গেলাম, দাদা ছেলেরা উঠতে দিবে না, যে না হবে না, এটা কি লাগবে আমাকে বলো, কি বেতন। তো তখন আমি ভালো রেজাল্ট করার জন্য ওয়েবার পাই, মানে পুরো 50% টাকা আমার লেস দিতে হয়। আমি বলি যে আমার এরকম 50% টাকা লেস দিতে হবে। বলে যে ঠিক আছে, তুমি একটা এগ্রিমেন্ট করো, তোমার বাবার এই সম্পত্তি তোমার বাবা আমাদেরকে দিয়ে দিবে, তাহলে আমরা তোমাকে টাকা দিব। তখন আব্বু বলে যে না লাগবে না, তাহলে সম্পত্তি যখন তাদের নামে দিয়ে দিতে হবে, তাহলে আমি বিক্রি করে টাকাটা দিই। এটা বলে আব্বু বলে যে ঠিক আছে, তুমি পড়াশোনা করতে থাকো, আমি বাসায় যাই, গিয়ে চিন্তা করে দেখি কোনটা বিক্রি করা যায় না যায়। তারপর সে কথা বলে বাসায় চলে গেল। যার পর আমার তখন এমন অবস্থা যে মানে পড়ার খরচটা আব্বু দিবে, কিন্তু দেখা গেছে যে সে খুব মানে কষ্ট হবে, কেন তারও তো হুট করে জবটা চলে এলো। তো সে চিন্তা করলো যে জমি বিক্রি করবে। এরপর লাস্ট পর্যন্ত বিক্রি করা হলো। আমার সেমিস্টার ফি দিল, কিছু টাকা ব্যাংকে দিয়েও দিল। এভাবে চলতেছে 6 মাস, আর কিছু হয় নাই। এরপর হঠাৎ একদিন সে বাসার দরজায় কলিং বেল চাপছে। চাপার পর আমার নতুন একটা মেয়ে উঠাইছি বাসায়, সে খুলছে যে কে আপনি, কি চান। বলতেছে এই অমুক আছে। হ্যাঁ আছে, সরাম ওর সাথে দেখা করতে আসছি। ওর কথাবার্তা শুনে সভাপতি সে মেয়েটা ভয় পেয়ে গেছে। সে কি করবে না বুঝে দরজা খুলে দিয়েছে। খুলে ও ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে চেয়ার নিয়ে এসেছে, আমার পড়ার টেবিলের চেয়ারটা টান দিয়ে নিয়ে বসছে। আর পাশে পাশে তার ফ্রেন্ড বলতেছে যে এই এলাকায় এসে বসছো, তাকে আমি চিনতে পারি নাই। চিনতে তো পারছি। তো আমি তো তোমাকে এটা করছি যে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য না, আর যাতে তুমি আমার সাথে থাকো, বিয়ে করো। আমি তোমার সাথে বিয়ে করতে চাই। এটা কি ভালো কাজ না? তোমার সাথে একটা ছেলে ফিজিক্যাল রিলেশন হলো, তো তুমি কি তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবা? সেটা কেন করবে? বিয়ে করতে হবে আমাকে। আমি যাই হয়েছে, আপনার কাজ তো শেষ, আর আমার কাছে তো কিছু চাওয়ার নাই আপনার। তাহলে আপনি যান, আমি বিয়ে করব না, আমি পড়ালেখা শেষ করবো আগে, তারপর বিয়ে। মানে সেদিন অনেক রাগারাগি করে চলে গেল। যার পর আবার একদিন আসছে প্রাইভেট ভাড়া করে নিয়ে, যে আজকে আমার সাথে যাইতে হবে। সেই বাসায় আবার মালিক ছিল মহিলা, মানে মহিলাটা আবার খুব একটু দরজাল টাইপের, মানে হাজবেন্ড কিছু না, তিনি আর কি ভাড়া তুলতে নিয়ে করতেন সবকিছু। মহিলা ওইরকম করাতে মহিলা বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? উপর থেকে চিল্লাচ্ছে, বলতেছে যে আমরা তো অমুকের হাজবেন্ড, আমি ওকে নিয়ে যেতে এসেছি। মানে আপনার হাজবেন্ড? বলতেছে ও তো কোনো হাজবেন্ড বলে আছে বলে জানা ছিল না। তো হাজবেন্ড ঠিক আছে, তো এখানে কি সমস্যা? ও তো ম্যাচে থাকে, আরো মেয়েরা থাকে, তোমরা এখানে এসে প্রবলেম করতেছো কেন? তোমরা যা করার বাসায় নিয়ে গিয়ে করো। ঠিক আছে, আমি ওকে বাসায় নিয়ে যাই। আন্টি বাসায় নিয়ে যাবা, তাহলে ওকে যাইতে বলো তোমার সাথে, যদিও যায় তাহলে ঠিক আছে। তখন আমি বাড়িওয়ালাকে বলতেছি যে আন্টি ও আমার হাজবেন্ড না, এরকম আমাকে প্রবলেম করতেছে। আগে বাসায় ছিলাম সেটা তো প্রবলেম করছে, তুমি আগে বলবা না? তুমি এরকম ঝামেলা নিয়ে তুমি উঠছো কেন? আলটিমেটলি কোনো হেল্প করলো না, কিন্তু যেটা বলছে যে এরকম জানলে আসলে আপনাকে বাসায় দিত না। না না, আবার আশেপাশে মানুষ কি বলবে আমাকে, যে আমি ম্যাচ ভাড়া দিয়েছি, সেটাই তো সোসাইটি পছন্দ করে না, যেখানে অন্য ছেলেরা নাকি প্রবলেম করে। দেখুন, দিস ইজ দ্য প্রবলেম অফ সোসাইটি। একটা হচ্ছে মেয়েরা কই থাকবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। যে মেয়েদেরকে ভাড়া দিয়েছে সেই মেয়েদেরকে কোনো ঝামেলা হলে ওই বাড়িওয়ালার বিপদে পড়বে, এবং সেখানে বাড়িওয়ালির কিছু করার নাই, কারণ বাড়িওয়ালিকে আবার সোসাইটির লোকজন তাকে গালমন্দ করবে। দিস ইজ দ্য আলটিমেট প্রবলেম অফ সোসাইটি। তো সোসাইটির ভেতরেই যদি ক্যান্সার থাকে তাহলে তো আমরা ভিকটিম হবই। ওকে, নিচে গিয়ে বললাম যে এরকম করার কি মানে, একবার তো হয়েছে, আবার কি, আর কি চাও? তো বলতেছে যে হ্যাঁ আমি তোমার সাথে বিয়ে করতে চাই। দেখো এরকম খুব মানে কান্নাকাটি করতেছে তখন আমার সামনে, যে আমি আসলে ওই দিন যা করছি খুব ভুল করছি, এভাবে ঠিক না, আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দিয়ে আসো আমরা নতুন ভাবে শুরু করি। ও এরকম বলার পরে আমি বলতে এখনই চল, আমার মানে ব্যাগ পাতে নিয়ে ওইখানে চলো, মানে আমার এলাকায় চলো। ওই এলাকা ছেড়ে চলে আসছি, ও তো এখানে এসে যাই করুক না, কারণ অত কিছু করতে পারতেছে না। বলছে না আমি এখান থেকে যাব না বলাতে এই এলাকায় তার কোন কোন ফ্রেন্ড আছে, কোথায় ফ্রেন্ড আছে, সেগুলো সে মার্ক করে গুছাই আসতেছে। মানে ওই দিন সে চলে গেল, পরে আবার যখন আসলো তখন এই এলাকায় তার কোন ফ্রেন্ড আছে, এলাকার কাদের ইয়েতে তারা চলে, এরকম কয়েকটা ফ্রেন্ড নিয়ে আসলো বাসার সামনে।
সেই হিসেবে পরে আমাকে বললো যে ভাবি আপনি এরকম কেন করতেছেন, একটা ছেলে আপনাকে এতভাবে চায়, আপনি এটা তো কোনো ভালো কথা হলো না, ভেবে দেখেন অন্তত ব্যাপারটা। তারপরেও যাই না, ওর সাথে যাই না। এরপর আবার একদিন আসছে, এসে বলতেছে যে এবার আজকে তোমাকে আমি নিয়ে যেতেই আসছি, হ্যাঁ তুমি জিনিসপত্র গুছাও। ও নিজে নিজে আমার ব্যাগ নিয়ে ওর গাড়িতে উঠালো, আমার সার্টিফিকেট গুলো নিল, ডর থেকে খুঁজে খুঁজে যখন বের করতেছে তখন সার্টিফিকেট বের হয়েছে, বের বলতেছে এগুলো যদি তুমি আজকে না যাও আমি পুরাই ফেলবো। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আচ্ছা কিছু করো না, আমি বাসায় যাবো না, যদি কোনো কথা বলা থাকে বাইরে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বাসায় যাওয়া লাগবে না। মহাখালী আবার ওয়্যারলেসে নিয়ে আসলো, ওয়্যারলেসে নিয়ে এসে সেখানে সে আগে থেকে একটা বাসা নাকি ভাড়া করছে। পরে ওখানে রাখলো, কিছুই না, ব্যাগ পাতি নিয়ে ওইখানে আমাকে আটকে রাখলো। আটকে বলতে সে বলে এখান থেকেই থাকবা, আজকে এখানেই থাকবা। এরপর ওইখানেও সে ওই একই কাহিনী করলো। যখন এরকম হলো ওই দিন আমাকে আবার ওইখান থেকে আর আসতে দেয় না। পরে আবার আমি বলি যে আমাকে বাসায় যেতেই হবে, আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা চিন্তা করে দেখবো, আমি বাসায় বলে দেখবো। এসে আম্মুকে বললাম যে আম্মু এই ঘটনা এরকম। তার মা আমাকে ফোন দেয়, তার মা আমাকে একদিন রাত্রে ফোন দিয়ে বলতেছে যে তুমি কি আমার ছেলেটাকে মেরেই ফেলবা। তো আমি তো খুব হয়ে গেছি, আপনি একটু আসেন। পরে আম্মু আসে, আসার পরে ওর মার সাথে কথা বলে যে কি ব্যাপার আপনার ছেলে এরকম করতেছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না কেন। আচ্ছা ভাবি আপনি বাসায় আসেন, বাসায় এসে কথাটা বলি। বাসায় যখন গেছে আম্মুকে সরাসরি তারা বিয়ের প্রস্তাব দিচ্ছে যে বিয়ে করাই দেন, তাহলে হয়তো বা দুজনেই ঠিক হবে। ও তো একটু বাইরে টাইরে থাকে, এটা ওর পছন্দ না, ও মনে হয় ওকে অনেক বেশি লাইক করে, আপনি বিয়ে দিয়ে দেন মেয়েটাকে, তাহলে আমরা ওর পড়া খরচ চালাবো, আমরা সবকিছু দেখবো, আমাদের এখানে থেকে পড়াশোনা করবে, কোনো প্রবলেম হবে না। তখন আম্মু বলতেছে যে আমি তো এগুলোর ব্যাপারে বলতে পারবো না, তবে আপনার ছেলেটাকে আমার পছন্দ না, আর আমি বিয়ে দিতাম যদি মেয়েটার পড়াশোনা শেষ হয়ে যেত, তারপরও কিন্তু তার পড়াশোনা চলতেছে রানিং অবস্থায়, আমি তাকে বিয়ে দিব না, আপনি একটু অপেক্ষা করেন, আমি আর 2-3 বছর আছে শেষ হোক, আমি কথা দিচ্ছি যে আপনার একটা পজিটিভ চিন্তা করব না, আপনি ভেবে দেখেন। অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আম্মু শুনে নেয়, আম্মু চলে গেছে। কিন্তু আম্মু ওদের বাসা টাসা দেখছে, সব মানে ফ্যামিলি দেখে আম্মু একটু চিন্তা করছে যে না হয়তো বা ছেলেটা ভালো হইতে পারে, যে একটা মেয়েকে এত বেশি করতেছে, অন্য কোনো মেয়ের কথা তো শুনতেছি না, তাহলে হয়তো বা ভালো হইতে পারে। কিন্তু আম্মু বিয়ে দেওয়ার কথা বলে নাই। এই যে আম্মু চলে গেল, আম্মু যখন আসছে ওর মার সাথে কথা বলছে, ও চিন্তা করছে যে মনে হয় এবার বিয়েই দিবে। যখন সে দেখলো বিয়ে হচ্ছে না, এখনো হবে না, 2-3 বছর ওয়েট করার মতো ক্ষমতা তার নাই, তখন সে করলো কি ওর মাকে খুব মানে ভাঙচুর করলো বাসায় এসে, কেন বিয়ে দেওয়ার কথা বললা না, কেন জোর করে হলেও বিয়ে করা যাবে না, আজকেই বিয়ে করতে হবে। ওর মা বলে যে দেখ এই সমস্যা, তো মেয়েটা পড়ালেখা করতেছে, করুক, একসময় বিয়ে দেবে। তো গেল 2-3 দিন এভাবে যাওয়ার পর হঠাৎ একদিন আমার বাসার সামনে আসছে, এসে বলে যে আজকে বের হও, আজকে বিয়ে করতে যাবো। আমি বলছি হ্যাঁ সবকিছু শুনলাম, এখনো গাছ জুতে কথা বললে আমি এটাও শুনবো না, আমাকে বিয়ে করতেই হবে। ওর ফ্রেন্ডের নিয়ে আমাকে গাড়িতে উঠায়, আবার এক মেয়ে ফ্রেন্ডও ছিল ওদের সাথে, তো ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড মেয়েটাকে নিয়ে গেছে যে আমি যাতে কোনো করলে সে আমাকে বুঝাইতে পারে। সে বললে আমি বলতেছি আপু এরকম এরকম সমস্যা, আমি পারবো না। এটা কাজী অফিসের সামনে নিয়ে গেছে, আমি বিয়ে করবো না দেখে আমি ঢুকি নাই কাজী অফিসের ভিতরে। বলতেছে যে বিয়ে করতেই হবে, তারপর আমি ঢুকতেছি না, চলে আসলাম ওখান থেকে। চলে আসার পর আমি আম্মুকে ফোন দিলাম, বলছে বাসা চেঞ্জ করো। ওই বাসা চেঞ্জ করে ফেললাম, ফেলে ওই এলাকায় আরেকটা বাসা নিলাম। সেই বাসাটার বাড়িওয়ালার নিচতলা একটা বাড়িওয়ালার ফ্রেন্ড ছিল, সে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকে। ও আবার আমাদের ভিতরে যে কোনো একটা মেয়ের সাথে কথা বলতে চায়, প্রেম জাতীয় কিছু করতে চায়, যে একই বাড়ির ভিতরে হয়তো সুবিধা হবে। তো এরকম রাস্তায় ঘাটে প্রত্যেক মেয়েকে জিজ্ঞাসা করে তোমার নাম্বারটা দেওয়া যাবে, তোমার নাম্বারটা দেওয়া যাবে, আমাকেও জিজ্ঞাসা করছে। করার পর আমি বলছি না অবশ্যই দেওয়া যাবে না। এরপর একদিন বাসা চিনে ফেললো, ওই ভার্সিটি থেকে লোক পিছন পিছন পাঠায়। আমি যখন বাসা আসতেছি তখন ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে বলতেছে যে কি ব্যাপার, কেমন আছো, ভার্সিটি ক্লাস শেষ হলো, এইটুকু কথা বলে আমি উপরে উঠে গেলাম, মানে গেটের বাইরে। এটাও দেখছে। দেখার পরে ওই ছেলেটাকে বলছে কি হয়, কি বৃত্তান্ত, বলছে যে আমি তো মেয়েটাকে পছন্দ করি, তোরা কারা। ওই ছেলেটা বলতেছে যে নিচতলায় থাকে। তখন বলতেছে দেখ ভাই এটা আমার বউ, তুই পছন্দ করতে পারবি না, মানে এভাবে। পরে ছেলেটা আমাকে বলছে যে এরকম একটা ছেলে এসে তোমার সম্বন্ধে এরকম করছে, খুব খারাপ তো ছেলেটা, তুমি এর সাথে কথা বলো কেন। মানে সেও আমাকে এসব কথা বলে আমার সাথে কথা বলতে চাই। এরপর ওই বাসায় এসে একদিন আবার শুরু করছে বিয়ে করতে হবে। তারপর বাড়িওয়ালা বের হলো, সে বললো যে এটা তো আমার বাসার সামনে করা যাবে না, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বাইরে মিটাবা, তুমি আমার বাসায় যে পার্সন থাকবে তার সাথে কোনো ধরনের রাব বিয়ে করতে পারবা না। পর ওই দিন ওরা চলে গেল। তারপর ভার্সিটি থেকে বের হওয়ার পরে আমাকে ধরছে যে ওই বাড়িতে থাকোস, ওই বাড়িওয়ালা ভালো না, বাড়িওয়ালাই তো বেয়াদব, ওই বাসা থেকে তো চেঞ্জ করতে হবে। এরপর আমি আর করলাম না, দেখি বাড়িওয়ালা বাসায় নেই, ও সবসময় তার থাকে না, ও এগুলো দেখে কখন বাসায় নক করে আবার যাইতে হবে। এবার আমার বাসায় গিয়ে আবার ভাঙচুর করে, এই সামনে প্লেট পাইলে ফেলে দিল, আমি যাচ্ছি না কেন তাই।
আবার কাজী অফিসের সামনে নিয়ে গেল। আবার আমি বললাম যে না, আমি যাব না। আপনি বাড়িওয়ালাকে এটা জানিয়েছিলেন না যে আপনার বাড়িতে এসে ঝামেলা করছে? বাড়িওয়ালা কি বললো? মানে যখন ওই ঘটনা আমি আসার পরে তো বাড়িওয়ালাকে জানালাম। বাড়িওয়ালা বলতেছে যে তুমি এবার দিন আসলে আমাকে বলো। আমি বলছি আপনি তো থাকেন না, আপনার নাম্বারটা দেন। তারপর বাড়িওয়ালার নাম্বার নিয়ে রাখলাম। এবার দিন আসলো। এর আগে ও আমার মাকে ফোন দিল, ওর আমাকে ফোন দিছে। আমার মার নাম্বার আবার ওর মা রেখে দিয়েছে, সেখান থেকে আমার মার নাম্বারটা রেখে দিয়েছে ও। দিয়ে আমার মাকে ফোন দিছে, ওর মাকে ফোন দিয়েছে, আজকে আমি বিয়ে করব, তোমরা যদি দাও তাহলে আজকেই দিবা, আর না দিলে আমি বিয়ে করব। ওকে, দেওয়ার পর আমার আম্মা আমাকে ফোন দিয়ে তুই কোথায়? আমি তো বাসায় আছি আম্মু। কেন? বলতেছে যে তুমি এখনই বাসা থেকে বের হয়ে মামার বাসায় চলে যাও। বের হচ্ছি। তারপরের দিন আমার পরীক্ষা, আমি শীট টিট গুছাচ্ছি যে কোথায় কি আছে সরন, আমি সবগুলো গুছাই বের হব। এর ভিতরে তারা বাসার সামনে হাজির, নিচে থেকে চিল্লাচ্ছে এই নাম নাম, আমি আসছি। আমি ভাবতেছি আবার যাব, যে আবার চলে আসবো কাজের অফিসের সামনে থেকে, ওর মন বোঝানোর জন্য গিয়ে আবার চলে আসবো। এরপর সারাদিন আমাকে ওই মহাখালী যে ইউনিভার্সিটিটা, সেখানে নিয়ে গিয়ে থামলো, গাড়ি দান করালো, কড়াই পাশে বসালো, বুঝালো যে দেখো এরকম করলে এরকম হয়, মানে আমরা যদি বিয়ে করি একটা সুন্দর লাইফ হবে, হ্যাঁ আমরা এভাবে যেটা যদি আর না করি। তো একটা ছেলে কখনো একটা মেয়ের প্রতি এত ডিস্টার্ব করে, নিশ্চয়ই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, এই জন্যই তো তুমি এটা বুঝে আমার সাথে বিয়ে করো। দেখো বিয়ের পরে তুমি অনেক হ্যাপি থাকবা, আমি অনেক ভালো একটা মানুষ, হ্যাঁ আমি এরকম উপকার করি মানুষের, এই মানুষটাকে এরকম করছি, এরকম অনেক উদাহরণ সে আমাকে দিচ্ছে। ওর মাকে বলতেছে আমার মার সাথে কথা বলো, আমার মাও তোমার প্রতি রাজি হয়েছে, হ্যাঁ তোমাকে বিয়ে করতে বলছে। ওর মাকে বলছে, ওর মা একটু থতমত খেয়ে গেছে, ফোন দিয়ে বলছে মা ওকে বলো তো আজকে বিয়ে করে ফেলতে। হ্যাঁ, তোর মা বলছে কি যে বাবু তুই এ করিস না, ওকে আবার বাবু ডাকে, ঠিক আছে বাসায় নিয়ে এসে বিয়েটা পড়াই না, বাসায় টাসায় কোনো কিছু হবে না, তুমি এসব বুঝ দাও আমাকে। পরে ওর মা ফোন আমার ধরছে যে তুমি একটু নর্মাল থাকো, কিছুই হবে না, তুমি নর্মাল থাকো, শুধু এটুকু বলতেছে যে ও যা বলো শুনো, কিন্তু বিয়ে করো এটা তো আর বলতে পারে না। এদিকে আমার আম্মু ওই কথা শুনে ঢাকা আসবে, আমি যে চলে আসছি আমার কাছ থেকে কিন্তু সাথে সাথে ফোন কেড়ে নিয়েছে। বাড়িওয়ালাকে কি ফোন দেবো, আম্মুকে কি ফোন দিব, কাউকে ফোন দিতে পারি নাই। এরপর আমাকে সন্ধ্যার সময় শুনছে যে আম্মু বলছে যে আচ্ছা বাবা আমি আসতেছি, তোমাদের বিয়ে পড়াবো, আমি এসে তারপরে বিয়েটা পড়াবো, তুমি এখন ওকে বাসায় দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ও আবার ফোনে আম্মুর সাথে খুব ভালো বিহেভ করে। এদিকে আমাকে নিয়ে সন্ধ্যাবেলা সে আমাকে বাড্ডা নিয়ে গেছে, সেই কাজী অফিসের সামনে ওর ফ্রেন্ডকে আবার ডাক দিছে, মেয়ে নিয়ে গেছে যে সাক্ষী লাগবে মেয়ের পক্ষ থেকে, সবকিছু রেডি করে রাখছে, জাস্ট কি সই দিতে হবে। তো তখন হাত পা কাঁপতেছে, আমি বলতেছি যে মানে আমি বিয়ে করবো, আম্মু আসুক, মানে আমার পক্ষ থেকে কেউ আসুক। কাজী বলতেছে যে ভাই আপনি একটু দাঁড়ান, মেয়েটা যেহেতু ইয়ে করতেছে আপনি এখন বিয়েটা পড়াই না পড়াই, ওর মা রাজি, আমার মা রাজি, এগুলো তো সবাই রাজি, আপনি কি বলতেছেন, সবাই জানে আমাদের অনুষ্ঠান হবে 2 দিন পরে, আপনাকে দাওয়াত দিব তো আমি। এসব কথা বলাতে কাজী একটু ভয় পাইছে, আর অত মানে পুরা ঘর ভরে গেছে মানুষে, ওদের ফ্রেন্ড যে ও বিয়ে করতেছে, আজকে ছবি তুলতেছে। পরে কাজী সবকিছু রেডি করলো, আমাকে টিপসই লাগবে, হাত এভাবে ধরে নিয়ে যে টিপসই দিচ্ছে। কাজী বলতেছে এটা বিয়ে হয় না, আপনি এভাবে না, ওনাকে দিতে দেন। যখন দেওয়া হয়ে গেছে আবার টিপসই দিয়েছে, আবার দিলাম, বিয়ে করতেই হবে, তার সাথে কোনো উপায় নেই। আবার আম্মু হচ্ছে গিয়ে ওইভাবে আয়সা আর কিছু করতে পারবে না, মানে আমার তখন আর কিছু করার নেই, তার কথা শুনতেই হবে। তারপরেও এটাও ভুল হবে যে আমি তাকে মানে একটা সফট কর্নার থেকেও দেখছি যে না হয়তো এরকম করতেছে, সে ভালো হইতে পারে। আমি তো তার কিছু শুনি নাই যে কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিংবা ছিল অন্য কোনো মেয়ের সাথে, এরকম তো শুনি নাই। বিয়ে তো হয়ে গেল ওখান থেকে বাসায় নিয়ে আসলো, ওর বাসায় নিয়ে আসার পর ভোরবেলা আম্মু এসে পৌঁছালো, ওর বাসায় আসলো সরাসরি। বাসায় আসার পরে ওর বাসার লোকজন আপনাকে কি করলো? আগে থেকে তো জানে, বলেই গেছে যে বিয়ে করে আসবে। ওর মা আমাকে বোঝাচ্ছে যে যা হবার হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে, এখন তুমি সেভাবে মেনে নাও, নর্মাল ভাবে বিয়ে হলে যেরকম বিয়ে করতে হয়, যেরকম থাকতে হয়, তুমি সেভাবেই থাকো, তোমার কোনো ধরনের প্রবলেম হবে না, আর ও এখন আর কোনো সমস্যা করবে না, আমরা আছি, তুমি এভাবে থেকে দেখো যে জিনিসটা সলভ হয়ে যাবে। ওই দিন ওর মার কাছে ঘুমাইলাম, ওর বাবা আলাদা রুমে, ও আলাদা রুমে ঘুমাইলো। আপনি কি তখন মনে থেকে মেনে নিলেন? না, তখনও মন থেকে মেনে নি নাই। আমি খুব ভয়, মানে ওই দিন যে কি ফিলিংস আমি বলে বুঝাইতে পারবো না, খুব মানে খারাপ লাগতেছিল যে একটা মানুষের বিয়ে হয় কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে। আমার এরকম স্বপ্ন ছিল যে আমার এভাবে বিয়ে হবে, কিন্তু সেটা হলো না, এরকম অ্যাক্সিডেন্টলি হলো, খুব খারাপ লাগতেছিল। না, কিন্তু আপনি চাইলে তো ওই মোমেন্টে আপনি পুলিশের কাছে যেতে পারতেন। ওই মোমেন্টে যদি আপনি পুলিশের কাছে যেতেন, ওর পুরো ফ্যামিলি ও এবং যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেকে ফেঁসে যেত। বাংলাদেশের নারীর অধিকার নিয়ে খুব শক্তিশালী আইন রয়েছে এবং সেটার প্রয়োগও রয়েছে। হ্যাঁ, হতে পারে যে আমরা এখন পর্যন্ত নারীর প্রতি যে অবিচার হচ্ছে সে বিষয়ে একেবারে 100তে 100% যে সফলতা পেয়েছে নারী অধিকারের ক্ষেত্রে, সেটা সত্যি নয়, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্র নারীর অধিকার সমুন্নত করার জন্য অনেক শক্তিশালী আইন করেছেন, সেগুলোর প্রয়োগও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনি এরকম একজন শিক্ষিত মেয়ে হয়ে কেন এটা করলেন না?
আমি তো ওর বাসায় যাওয়া পর্যন্ত পুরোপুরি ওদের আয়ত্তের ভিতরে ছিলাম। ওকে, বাসায় যাওয়ার পরেও তো আপনি বেরোতে পারতেন? বাসায় যাওয়ার পরে তো তালা মেরে রাখে ওরা, এমনিতে নর্মালি রাতে ঘুমানোর সময় তালা মেরে রাখে। আগে মারতো কিনা জানি না, ওই দিন থেকে মারে। ওকে। আর ও তো বাইরের রুমে ঘুমাই আছে, মানে যে রুম থেকে সামনে থেকে দেখা যায়। আপনার মাকে বলতেন, আপনার মারও তো বাইরে থেকে স্টেপ নিতে পারত। মা তো সব ভোরবেলা এসে পৌঁছায় গেছে। আচ্ছা, পৌঁছানোর পরে সে আমাকে ওইখানে দেখে পরে উনি গিয়ে বলে, আপনারা এটা কি কাজ করলেন? আমি তো এখন ওর বাবাকে কি বলবো, আমি তো এতদিন তার কাছে জিনিসটা শেয়ার করি নাই। ওনার আম্মুকেও বুঝালো, দেখেন আপনি এরকম স্টেপ, ওর বাবা মা ভয় পাচ্ছিল যে এরকম কোন স্টেপ নিতে পারে। ওরা বলতেছিল যে দেখেন আপনার মেয়ের যা যা লাগে সবই হবে, আমার মেয়ের মতো মানুষ হবে। ওর একটা বোন আছে ডাক্তার, সে শ্বশুর বাড়িতে থাকে, যে আমার মেয়ের মতো আমি তাকে লেখাপড়া শেখাবো, সবকিছু, মানে আপনি তো জানেন আমি তাকে গালে তুলেও ভাত খাওয়াই, এরকমও বলছে। কালকে আসছে, আজকে সকালে তাকে নিজে তুলে খাওয়াইছে, আমি তাকে এভাবে দেখবো, আপনি এই জিনিসটা কাউকে বলেন না। ও কি একটাই ছেলে ছিল? একটাই ছেলে ছিল, বখাটে নাম্বার 1। ওকে। মানে আম্মু তখন পুলিশের কাছে গেলেও তো জিনিসটা সলভ হবে না, তখন তো আব্বু আম্মুকে ইয়ে করবে যে কেন এতদিন বলনি। তখন আম্মু চিন্তা করলো যে ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে আমি তাহলে একটা কাজ করি, বলি যে আমার রিলেটিভের ছেলে, মানে আমার অমুক ভাইয়ের পরিচিত, সে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখছে, আমার বাবার কাছে এইভাবে উপস্থাপন করবে জিনিসটা। তখন আম্মু বাবাকে ফোন দিছে, দিয়ে বলছে যে এরকম তো খুব পছন্দ হয়েছে ছেলেটা, তো বিয়ে দিতে চাচ্ছি খুব তাড়াতাড়ি, কিরকম 2-3 দিনের ভিতরে। বলছে বিয়ে দিতে চাচ্ছে এখন কেন? আমি তো বলছি পড়ানো শেষ না হলে বিয়ে দিব না, আর এখন তো বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সাথে সাথেই এখনই 2 দিনের ভিতরে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তখন আম্মু আমার ফুপিদের ফোন দিচ্ছে, ফুপিদের ফোন দিয়ে বলতেছে দেখ আমি এরকম সমস্যায় পড়ছি, ছেলে ফ্যামিলি ভালো কিন্তু ছেলেটা একটু এরকম লেখাপড়া এরকম সমস্যা, সে বেশি দূর লেখাপড়া করে নাই, এখনো পড়তেছে, কি করা যায়? বলতেছে যেহেতু আত্মীয় স্বজন তারা টাকা পয়সাটাই দেখছে, তারা চিন্তা করতেছে যে ও তার এত টাকার সম্পত্তি আছে, ঠিক আছে তাহলে তুই, আমি ভাইকে বুঝাচ্ছি। তারা আমার বাবাকে ম্যানেজ করলো যে 2 দিনের ভিতরে আমরা টাকা পয়সা দিচ্ছি, এখনই ঢাকায় একটা অনুষ্ঠান করতে হবে। তখন ঢাকা যখন অনুষ্ঠান করবে আমার বাবা, তারপরও মানে খুব কষ্ট পাইছে, সে সারাদিন আসে নাই। অনুষ্ঠানটা 2 দিন পর শ্যামলী একটা কমিউনিটি সেন্টারে আমাদের অনুষ্ঠান হলো। এর ভিতরে আমার জ্বর প্রচন্ড, আমাকে বাসায় অন্য জায়গায় নিয়ে গেছে, পরে সেখান থেকে বিয়ে হচ্ছে। 2 দিন পরে গিয়ে আমার যখন অনুষ্ঠান হবে সেদিন, এই 2 দিন তো বাবা আমার সাথে কথাই বলে নাই, ওই দিনও বলে নাই। ওই দিন ঠিক লাস্ট টাইপে গেছে যে না গেলেই নয়, পরবর্তীতে আমার প্রবলেম হবে, এই চিন্তা করে সে শেষ সময়টাতে গেছে, সে রাজি না আর কি। সে আমার সামনে কান্নাকাটি করতেছে, আম্মু তো কাঁদতে কাঁদতে ইয়ে হয়ে গেল যে কি করলাম, কি হলো বুঝতেছি না। তারপরও ওই দিন চলে আসলাম, আসার পর আমি তখনও মানে খুব ভয়ে, খুব ইয়েতে তাকে ওইভাবে মেনে নিতে পারি নাই। তখন বাসায় আসার পরে ও আমার সব মেকআপ টেকআপ তুলে দিচ্ছে, ইয়ে করতেছে, সব মানে ভালো হয়ে গেছে পুরা। তারপর আমি তার সাথে মিশতে চাচ্ছি না। পর ওই দিন তো গেল, তখন আমার প্রচন্ড জ্বর। পরের দিন তো আমি বেহুশ হয়ে গেছি পুরো ভোরবেলা, আমি কিছুই জানি না। আম্মাকে ডাক দিছে আবার যে মেয়ে তো এরকম খুব খারাপ অবস্থা, আপনি আসেন, না হলে হয়তো বা কি হবে, হসপিটালে নিতে হবে, আপনি আসেন নাকি। পরে আম্মু পরের দিন ভোরবেলা যে কাপড়ে ছিল সেই কাপড়ে চলে আসছে। আসার পরে আমাকে একটা হসপিটালে নেওয়ার চিন্তা করলো। পরে দেখলাম আম্মু আসার সাথে সাথে আমার জ্বর নেমে গেছে। যখন এরকম হয়েছে তখন আম্মু বললো যে আপনি একটু দেখেন, খুব খারাপ লাগতেছে, যাইতে ইচ্ছা করতেছে না, কি করার। পর আম্মু ওই বিয়ে তো 2-3 দিনের ব্যাপার, তারপর আম্মু চলে গেল। আমার জ্বরের জন্য, তারপর পরীক্ষার জন্য ওরা অনুষ্ঠানটাও করতে পারলো না, মানে পরে বউ ভাতের অনুষ্ঠানটাও হয় নাই। 1 মাস পরে গিয়ে মে মাসে আর কি, এপ্রিল মাসে বিয়েটা হয়েছে, মে মাসে অনুষ্ঠান হলো। এর ভিতরে ভালোই চলে, আমিও তাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করলাম, মানে তাকে ভালো লাগতে শুরু করলো, ভালোবাসলাম। তারপরে আমার শ্বশুর শাশুড়িও মানে অনেক ভালো। বউ ভাতটা হওয়ার পরে আমার পরীক্ষা শেষ হলে বা নতুন সেমিস্টার শুরু হবে, টাকা দেওয়ার সময় কাকে বলবো বুঝতেছি না। ছেলেকে বলি, ছেলে বলে যে আচ্ছা দাঁড়াও ম্যানেজ করতেছি। টিউশনিটা তো আপনি আগে করতেন, এগুলো সব ছেড়ে দিচ্ছি। তো টিউশনি তো আমাকে করতেই দিবে না, মানে অন্য বাসায় গিয়ে টিউশনি করতে দিবে। ফ্যামিলি প্রেস্টিজ। হ্যাঁ, ওকে। তারপর ছেলে তো বেকার, কার কাছ থেকে ম্যানেজ করবে কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু সে প্রতিদিন 2-3 হাজার টাকার পকেট খরচ করে, ইচ্ছা করলেই পারে। পকেট খরচটা তার লাগবে, এটা তো সে জমাইতে পারবে না, কখনো জমাই নাই, আর আমার জন্য কেন জমাবে। ওকে। যখন এরকম হচ্ছে আমি তখন করলাম কি, ওই যে মানুষের বাসায় যখন যাই ঘুরতে বিয়ের পরে, তখন টাকা দেয় কিছু, এগুলো জমানো শুরু করলাম। 50% টাকা দিতে হতো, অত সমস্যা হয়নি, টাকাটা জমাও দিলাম নিজে থেকেই। এরপর 1 মাস পরে আবার যখন টাকা দিতে যায় আবার টাকা জমাইছি। এরপর আর জমানোর কোনো সুযোগ নেই, মানে সে একদিন অনেকগুলো টাকা হওয়ার পর কিভাবে জানি জানতে পেরে আগের টাকাটা যে দিয়েছে এটাতে সে সন্দেহ করছে যে আমি টাকা জমাই। এরপর সে আবার দেখতেছে যে আমি কোথায় জমাই। দেখার পর একদিন অনেকগুলো টাকা হলো, সে আমার কাছে বলেই নিল যে টাকাগুলো নিয়ে যাই, আমার লাগবে, আমি তোমাকে ঠিক ভার্সিটিতে হওয়ার আগেই দিয়ে দিব। সে নিল টাকাটা। এরপর ভার্সিটির সময় আসলো, টাকা দিল না। আমি তো আর টাকা ম্যানেজ করতে পারি না।
পুরা অসুবিধায় পড়ে গেলাম। এরপর ও ফোনে রাত্রে কথা বলে, বাইরে থেকে কথা বলে আসে, আমি ফোন ওয়েটিং পাই, কিন্তু আমি কিছু বলি না, হয়তো আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। নতুন নতুন বিয়ে হচ্ছে, তখন তার এগুলো চিন্তা করার প্রশ্নই ওঠে না যে সন্দেহ করব। আমার শ্বশুর আবার কিডনির প্রবলেম ধরা পড়লো, তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তারা ইন্ডিয়াতে যাবে, ওনারা চলে গেল, আর আমি বাসায় একা, ও বাসায় একা। এর ভিতরে ও রাত্রে কথা বলতে বলতে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। সেই মেয়েটাকে আমিও চিনি, তাকে আমি ভার্সিটির সামনেও দেখছি। আমি যখন ভার্সিটিতে থাকি, ও মেয়েটাকে বাসায় নিয়ে আসে আরো ফ্রেন্ডের সাথে, আরো মেয়ে ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড ছিল, সবাই মিলে একসাথে বাসায় এসে আড্ডা দেয়। তো আমি প্রথম দিন মনে করছি যে হয়তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে না, আরো তো মেয়েরা আছে, প্রবলেম হবে না, এরকম চিন্তা করি নাই। এরপর একদিন গেট দিয়ে ঢুকতেছি, ঢোকার সময় আমাকে দারোয়ান বলতেছে, মা তুমি উপরে যাও না, উনি আবার আমাকে অনেক ভালোবাসে, প্রবলেম আছে, তুমি একটু ঘুরে আসো, আমাকে স্যার ফোন দিতে বলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে কাকা, আপনি ফোন দেন, আমি 2-3 সিঁড়ি ওঠার পরে আপনি ফোনটা দেন। পরে আমি উঠার পরে উনি ফোন দিল, ফোন দেওয়ার পরে ও তো তখন অ্যালার্ট হয়ে গেল, ও ওই মেয়ে ও আর একটা ফ্রেন্ড ছিল, মানে অ্যালার্ট হয়ে গিয়ে ও সবকিছু ঠিকঠাক করে আমাকে দরজা খুলে দিল। ঢোকার পরই বুঝছি তো কেউ একজন আসে। আমি বলছি কেউ আসছে বাসায়? বলছে কি যে না কে আসবে, তুমি এই রুমে বসো, মানে আমাকে সে জোর করে ওই ঢোকার রুমটাতে বসে বাড়ি থেকে লক করে দিল। ওই মেয়েটাকে ফ্রেন্ডটাকে বের করে দিল, দেওয়ার পর লক খোলার পর আমি রুমে গেলাম। রুমে যেয়ে তো দেখলাম যে অগোছালো সবকিছু, খুবই খারাপ অবস্থা। আমি দেখে যে কেউ বুঝতে পারবে যেটা খারাপ কিছু চলতেছিল এখানে। এটা দেখে আমি ওর সাথে খুব রাগারাগি করলাম, বলতেছে না আমার ফ্রেন্ড আসছিল, সেই ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। তারপর আমি জিনিসটা ভাবলাম যে না ঠিক আছে, তাহলে হয়তো বা হইতে পারে। তারপর থেকে সন্দেহ হওয়া শুরু করলো, আমি তাকে ফলো করলাম, রাত্রে 3টা-4টা পর্যন্ত গল্প করে। ও আবার রাত্রে ফিরে আসে দেরিতে, 2টার সময় ফিরে আসে, আবার সে খায় 2:30 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার জেগে থাকতে হবে। ঘুমাইতে যায় 3টা, 3:30, 4টার দিকে। প্রিয় শ্রোতা, দুটো বিষয় এখানে লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করার মতো। একটা হচ্ছে যে কি ঘটনা ঘটছে সেটা তো আপনি জানছেন। প্রথম কথা হচ্ছে একটা ছেলের ক্রেজিনেস কত বেশি হতে পারে যে শেষ পর্যন্ত বিয়ে করে হলেও এই মেয়েটাকে তার পেতে হবে, এক। আর 2 নাম্বার হচ্ছে হলো এই যে মেয়েটির যদি ভুলের জায়গা আমি বলি, এই ক্রেজিনেস দেখে যদি মেয়েটা একবারের জন্য ভুলে গিয়ে মনে করে যে না এত যেহেতু ক্রেজিনেস দেখাচ্ছে তার মানে ছেলেটা বোধহয় আমাকে ভালোবাসে, এটা যে একটা বিগেস্ট মিস্টেক, এটাও খেয়াল রাখবেন। পাশাপাশি দুটো ভুল এবং কিভাবে রান করেছে, পুরো জীবনকে কিভাবে বিধ্বস্ত করে দিতে পারে। ওকে, তারপর যখন এত রাত করে ফিরে আসে আমাকে জেগে থাকতে হয়, জেগে তাকে খাবার দিতে হয়, তারপর সে সিনেমা দেখে, রাত জেগে মুভি দেখে, ফোনে কথা বলে। মুভি দেখা তো উদ্দেশ্য না, সে দরজা আটকে দিয়ে ফোনে কথা বলে, মুভি ছেড়ে দিয়ে। আমি তো এটা বুঝতে পারি না, আমি খাবার টাবার দিয়ে ঘুমাইতে চলে যাই। আমাকে আবার নির্দেশ আছে যে 6টার সময় উঠতে হবে, কাজের মহিলা আসে 6টার সময় উঠতে হবে, 7টার ভিতরে নাস্তা রেডি করতে হবে, 7টা 7:30টার ভিতরে। এরপর রেডি করে আমাকে ভার্সিটি যেতে হবে, ওরা ঠিক 8টার সময় খাবে। তো আমি যদি আধা ঘন্টা লেটে উঠি, কাজের মহিলা বাইরে কলিং বেল বাজালে যদি আমার শাশুড়ি উঠে দরজা খুলে, তাহলে সে আমার উপর রাগারাগি করে। রাগারাগি ওইভাবে না, সে খুব মানে খারাপ বিহেভ করে, যেটা মুখে ঝগড়া করা লাগে না, কিন্তু আমি বুঝতে পারি। তো আমাকে এই 3টার সময় 3:30টার সময় ঘুমায় 6টার সময় ওঠা খুব কঠিন হয়ে যেত। আমি ওকে বলতাম যে এরকম না, তুমি 12টার সময় আসো, এসে অন্তত 2টা পর্যন্ত হলেও আমি ইয়ে করা যায়, পরে না হয় আমি একটু 6টা 6:30টার দিকে উঠলাম, কিন্তু ও শুনে না। এরভাবে চলতে থাকে। হঠাৎ আমি একদিন ঘুমের ঘরে উঠছি, উঠার পর আমি চিন্তা করছি যে কি বলে শুনবো আমি তাকে। বাইরে দাঁড়ায়, দরজার বাইরে দাঁড়ায় শুনি যে সে যত মানে ফোনে কথা বলতে গেলে রাত্রে যত যা বলা লাগে সব সে বলতেছে তার সাথে। তখন আমি বুঝতে পারি যে ঠিকই কোনো মেয়ের সাথে রিলেশন আছে। এরপর আমি যখন পরের দিন জিজ্ঞাসা করি সকালবেলা, ও চিল্লাচিল্লি বাসায় শুরু করে। হ্যাঁ, আমাকে সন্দেহ করে। আমি রাত জেগে নিশির সাথে কথা বলি, ওর একটা ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, কিন্তু আমাকে সন্দেহ করে, হ্যাঁ বাংচুর করে। পরে আমার শাশুড়ি বলে যে না এটা হবে না, তুমি এটা কেন করতেছো। এই কথা বলার পর আমি আবার চুপ হয়ে যাই। এভাবে চলতে থাকে 6 মাস। আমি তাকে বুঝাই, ভালোভাবে বুঝাই, কিন্তু মেয়েটাকে আমি বুঝতে পারি না। অনেক বুঝানোর পরে হয় না। তারপর আমি একদিন কাজ করতেছি, দেখি ওরকম চুরি করে কথা বলে, আর রাগারাগি করে ওই দিন বাড়ি থেকে বের হয়ে গেলাম। ওকে। এর ভিতরে আমার একটা খালাতো বোন ঢাকাতে পড়াশোনা করার জন্য ঢাকায় চলে আসে। সে একটা মেসে উঠে, ওইখানে গিয়ে আমি জায়গা নিই। এবার ফোনে দিয়ে কান্নাকাটি করে, জান আমি এরকম খুব খারাপ অবস্থায় আছি, ঠিক আছে আমি আর কখনো এরকম করবো না, তুমি ফিরে আসো। ডাক দেওয়ার পর আমি বুঝি যে আচ্ছা ঠিক আছে, হইতেও পারে, মানুষ ভুল করতে পারে। আবার চলে আসি। শ্বশুর শাশুড়ির ভিতরে ইন্ডিয়া থেকে ফেরত আসে। আসার পরে তাদেরকে বলি যে দেখেন এরকম এরকম সমস্যা। বলে যে আরে না, এটা ঠিক হয়ে যাবে। তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে যাতে ভাঙচুর না হয় বাসার ভিতরে। যখন বলতেছি, বলতে বলতে একদিন আব্বাকে বলতেছি, আব্বা এরকম আর কতদিন, আপনি কিছু একটা বলেন। আব্বা মানে আপনার শ্বশুর? হ্যাঁ। তো ওকে ডাক দিল যে তুই এটা কেন করিস, তুই তাহলে এভাবে কেন বিয়ে করলি, আমি তো তোকে সম্পত্তি কিছু দিব না। দিবা না মানে তুমি তো কাল আজকে মরে গেলে কালকে 2 দিন আমি তো সব পাবো, তুমি এখনই মরে যাও, তোমার কি মানা করছে, তোমার তো গেছে ফুটুস, তোমার তো মানে লাইফ শেষ, মানে সে কিডনি নষ্ট হয়ে গেছে এরকম। ও মাই গড।
পরে এই কথা বলার পরে উনি বলে দেখলা তো কি করে। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি যে পুরোপুরি অবাধ্য একটা সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, এবং আমি জানি না আপনি যেগুলো বলছেন সেগুলো যদি ওনার এন্ড থেকে সত্যি 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 হয়ে থাকে তাহলে ওকে মানুষ করতে পারেনি ঠিক মতো। না, টাকা পয়সা ছিল প্রচুর এবং মানে খাঁটি অবাধ্য, নির্ভেজাল অবাধ্য যেটাকে বলে। হ্যাঁ বলেন। তারপর দেখলাম তো তারা কিছু করতে পারবে না। এবার ওরা একদিন বাসায় গেছে, আমি রান্না বান্না, আমি পড়াশোনা করতে, মানে পরীক্ষা, ওরও পরীক্ষা, মানে ওকে আবার নতুন করে লেখাপড়া করানোর জন্য উদ্যোগী করতেছি, আমি নিজেই পড়াতে পারে, আমি রান্না বান্না করে স্বামীও পড়তেছে, ও পাশে বসে পড়তেছে। পড়তে পড়তে হঠাৎ করে বলে, তোমার এত অত্যাচার করি তারপরেও তুমি হচ্ছে গিয়ে শুনো না কেন, তুমি বাসা থেকে বাইরে গিয়ে থাকতে পারো না? আমি তো বাইরে গেছিলাম, তুমি তো আবার আমাকে নিয়ে আসছো, মানে কেন, আমি বাসা থেকে বাইরে গেলে কি হবে? না, তুমি বাসা থেকে বাইরে চলে যাও, আমরা কিছুদিন চেপাইর থেকে, তুমি ওখানে থেকে পড়াশোনা করো, আমি এখানে থেকে পড়াশোনা করি। মানে তখন সে পুরোপুরি মেয়েটার সাথে ইনভলভ হয়ে গেছে। অনেক রাগারাগি করি করে আমি রান্নাঘরে চলে আসি। আসার পরে ছুরি পাই সামনে, যে ঢুকাবো, মানে আমি চিন্তা করছি, ছুরিটা হাতে নিয়ে ভয় পাচ্ছি যে এটা কি আমি করতে পারবো, মানে খুব, মানে আমি আত্মহত্যা করবো। কথাগুলো আমি আম্মাকেও শেয়ার করতে পারি না যে সে এরকম করতেছে। আমি বলতেছি তাদেরকে আর কত প্রবলেমে ফেলবো, এই চিন্তা করে আমি আত্মহত্যা করবো সেদিন। পরে ও পেছন থেকে এসে ছুরিটা নিয়ে বলতেছে যে তুই মরলে বাড়ি যে মর, এখানে মরিস কেন? বাইরে যে মরলে তোর প্রবলেম হয় না, এখানে মরলে তো বলবে আমি মানে তোকে মারছি। এই কথা যখন বলছে তখন আমি সত্যি সত্যি আম্মাকে ফোন দিছি, ও ফোন দিছে ওর আম্মাকে যে তোমরা তাড়াতাড়ি বাসায় চলে আসো, ও এরকম করতেছে। এরকম করার পর আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আসি, আমার আম্মু আসুক, আমি এখান থেকে যাব না, আম্মু আসলে যাব। আম্মু আবার আসছে, তখন আব্বুকে বলছে আসার কথা, আব্বু বলছে যে না, আমি এগুলার ঝামেলার ভিতরে যাব না, তুমি বিয়ে দিছো তুমি জানবা, তোমার না আত্মীয় হয়। যে আম্মু এসে মামাকে সাথে নিয়ে আসছে, যেহেতু একা একা কথা বলতে পারবে না। ওই সময় ও সকলের সামনে ওর ফুপুকে নিয়ে আসছে, ফ্যামিলিগতভাবে একটা কথা হচ্ছে। তখন ও বলতেছে যে ওকে কিছুদিন বাইরে রাখো, ও খুব ফিউরিয়াস, ও খুব রাগী, ও যখন তখন যে কোনো কিছু করতে পারে, ও পড়ালেখা শেষ হোক তখন না হয় আমি ওকে নিয়ে আসবো। তারপর বলতেছে না, 1 সপ্তাহের জন্য বাইরে থাক, আমি 1 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসবো। তখন আম্মু বুঝছে যে ছেলেটা ক্রেজি, মানে এই ছেলেটা আর নিবে না তাকে। আম্মু বলতেছে না বাবা, তুমি দরকার নেই, আমি ওকে নিয়ে যাই, তোমার আর নিয়ে আসার দরকার নেই, তুমি এভাবেই থাকো, দয়া করে আমার মেয়ের পিছনে আর লাগো না, বহুত করছো। এই কথা বলে আম্মু নিয়ে আসে আমাকে, আমি কাঁদতে, আবার যখন আমি বেরোচ্ছি তখন সে আমাকে রুমে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে বলে কি যে তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ফিউরিয়াস হইতে চাইনি, আমি খুব রাগ হয়ে গেছিল, আমি মাফ করে দাও, আমি নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তুমি যাও, আমি নিয়ে আসবো। খারাপ লাগতেছে আমার ভিতরেও, যাবো, জিনিসটা আম্মুকে বলা মনে হয় ঠিক হয়নি। আমি গেলাম, 1 সপ্তাহ পার হয়ে যায়, সে আমাকে নেয়ই না, বরং আমি ফোন দিলে বলে ডিস্টার্ব বোধ করতেছি। এর ভিতর ওই মেয়ে আমাকে ফোন দেয়, তখন আমি জানতে পারি না কে, কিন্তু আমাকে ফোনে বলে তুমি যদি ফিরে আসো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, এবার কিন্তু তুমি তোমাকে মেরেই ফেলবে। ওই মেয়েটা বলতেছে? হ্যাঁ, আমাকে বলতেছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, যদি মেরে ফেলে তো ফেলবে, তো তুমি বলার কে? ওর সাথে একটু তর্কতর্কি হয়েছে, হওয়ার পর আমি আমার শাশুড়িকে ফোন দিছি যে আম্মা এটা কেন, আপনার বাসার বউ আপনি, আরেকটা মেয়ে, খারাপ মেয়ে, সে এরকম কথা বলতেছে, তারপরেও কি কিছু হবে না? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা, কিন্তু তারা কিছুই দেখে না, কিছুই হয় না। এরপর আমি ওইখান থেকে যাতায়াত করতে থাকি। যাতায়াত বলতে আমার শাশুড়ি বলে যে তোমার আব্বা খুব অসুস্থ, আসো একটু থাকো, আমি ডায়ালাইসিসে নিয়ে যাই ওকে। উনি মনে করে যে না, এভাবে আসা যাওয়ার ভিতরে হয়তো বা ওদের ভিতরে রিলেশনটা ভালো হবে, এটা চিন্তা করে উনি আমাকে ডাকে। যখন এরকম আসি, আমার শাশুড়ি চলে যাই ডায়ালাইসিস করতে, এবার ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়, হাত পায়ে ধরে ইয়ে করে, মানে করা হয়ে গেল, আবার আমি চলে গেলাম, আর কোনো যোগাযোগ নেই। যখন আমি বুঝলাম যে এরকম হচ্ছে, তখন আমি ডাকলেও আসি না, আমি বলি যে না আমার পরীক্ষা আছে, কি আমার অ্যাভয়েড করি। হঠাৎ একদিন আমার ননদের বাচ্চা হবে, সে ঢাকাতে আসছে, আমাকে বলতেছে থাকার তো কেউ নেই, সবাই অসুস্থ, তুমি আমার সাথে হসপিটালে থাকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসবো। এই কথা বলে আমি আসছি, আসার পরে বাসায়, ও হসপিটালে ওখানে ছিলাম, বাসা থেকে বলতেছে ভাত নিয়ে আসতে হবে। এখন ওইখানটা খাইতে পারতেছে না, অনেক ভালো খাবার কিন্তু খাইতে পারতেছে না, বাসায় যে নিয়ে আসতে হবে। ও আবার এসে দিয়ে যাইতে পারবে না, নবাব তো, ও ওখানে বাসায় ঘুমাবে কিন্তু নিয়ে আসতে পারবে না। আবার আব্বা আম্মা খুব অসুস্থ হসপিটালে। পরে আমি যে বাসায় গিয়ে খাবার আনতে গেছি, খাবার আনতে গেলে ও খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর ওই দিন আমার সাথে জোর করে, সে ওইরকম হওয়ার পরে ও আমাকে একটা পিল খাওয়ালো, ওটা খাইলাম, আমি ভাবলাম যে আমার আর কোনো সমস্যা নেই, আমি বাসায় চলে আসলাম। তারপর আমি যখন কনসেপ্ট করলাম 1 মাস পর, ওকে ফোন দিলাম, কনসেপ্ট করছি কি করব, সেদিন কি ছিল, পিল খাওয়ানো হয়েছিল কিনা। বলছে যে না ওই দিন পিল ছিল না, আমি চেয়েছিলাম তোমার একটা কনসেপ্ট হোক। কেন? আমি চাই যে তুমি আমাকে ছেড়ে কখনো যাইতে না পারো, তুমি ফেলো না বাচ্চাটা। এই কথা যখন বলে তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিই সাথে সাথে যে প্রবলেম হয়েছে, কি করব। তো বলতেছে কবে হলো, কখন হলো, কেন হলো, হ্যাঁ এরকম বলতেছে যে তোমাদের ভিতর তো সম্পর্ক ভালো নেই, তাহলে হলো কেন? তো আমি বলছি আমি তো এটা রাখতে চাচ্ছি, আপনি কি বলেন?
তখন বলতেছে যে না, এটা রাখা যাবে না, এটা ড্রাইভার কে নিবে, ও আমি মারা গেলে কালকে তো কেউ দেখা থাকবে না, ও তো এরকমই করতে থাকবে। হলো না, আমি তাদেরকে রাজি করাতে পারলাম না। তার বোনকে ফোন দিলাম, একই কথা। তারপর সেই মেয়েকে ফোন দিলাম, যে সে এতদিনে আমি জানতে পারছি সেই মেয়েটা কে। সে একটা ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করতেছিল। তার সাথে বললাম যে দেখো এরকম হয়েছে, তুমি এখন অন্তত আর কিছু করো না, ছেড়ে দাও, তোমার যা লাগবে আমি দিব, সমস্যা নেই। কিন্তু সে শুনলো না। সে আমাকে বললো, তুই যদি এটা না ফেলিস, আমার বাবা পুলিশ, আমি তোকে মারধর করবো, থানায় নিয়ে এসে ফেলাবো আমি যেভাবে হোক। তো আমি আর কিছু বললাম না। এবার আমার আম্মাকে ফোন দিলাম যে আম্মা, যদি এরকম হয়, মানে সরাসরি বললাম না, যদি এরকম হয় যে আম্মা আমি এরকম কনসেপ্ট করছি তাহলে কি হবে। আম্মা তো মাথা ঘুরে পড়ে গেছে, এটা হইতে পারে না, আমি তখন না তোকে মানা করছি আর ওর বাসায় যাবি না, এটা কেন হলো। তখন আমার পরিস্থিতি থেকে আমি বললাম, আম্মা কিছুই না, আমি এমনি মানে বলতেছি আমি তার বাসায় গেছিলাম, কিন্তু এরকম কিছু হয় নাই, এটা ঘুরাই নিলাম। ঘুরে নেওয়ার পর দেখলাম যে না, আমার একটু শান্ত হয়েছে। এরপর আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখন না। পরে আমি ভাবলাম আমি নিজেই ছাদে থেকে লাফ দিব। তারপর ভাবলাম যে কি হবে, এটাতে কোনো কিছু লাভ হবে না, কেউ জানবেও না যে আমার একটা বেবি ছিল, কি এরকম হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে না, আমি বাচ্চাটাই ফেলে দিই। আমি তখন কি করলাম, যে ওকে ফোন দিলাম, আমি এরকম অ্যাবর্শন করবো। বলছে না, তুমি খবরদার অ্যাবর্শন করবা না। এবার আমার শাশুড়িকে ফোন দিলাম, আমি অ্যাবর্শন করবো, আমার কাছে টাকা নেই। পরে বলতেছে যে আচ্ছা আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখো ব্যাপারটা, এভাবে বলতেছে। পরে টাকা দিলে আমি তারপরে গিয়ে নিজে একা একা গিয়ে অ্যাবর্শন করলাম। একা বাসায় ফিরে আসলাম। আসার পর এরপর থেকে তাকে আমি দু চোখে দেখতে পারি না, মানে আমি তার কথা শুনতেই পারি না। তাকে চাইছি জীবন থেকে পুরোপুরি ডিলিট করতে, যেহেতু আমি অ্যাবর্শন করছি তাহলে সবকিছু করে ফেলবো। এরপর আমি থানা পুলিশ করলাম, মানে আম্মুকে বললাম যে আমি কেস করব। আম্মু বলল আচ্ছা ঠিক আছে, কেস করলাম। সবকিছু চলতে থাকলো, কিন্তু কেসে যখনই ডেট আছে ও কোর্টে গিয়ে বলে যে বউ নিব। যখন এরকম করে তখন কেসটা শিথিল হয়ে যায় আমার দিক থেকে। তখন বলে যে ও তো নিতে চায়, তাহলে তোমার প্রবলেম কি, নিশ্চয়ই তুমি হয়তো বা চাচ্ছ না, কি তোমার অন্য জায়গায় রিলেশন আছে কিনা। আপনার কেসটা কি ছিল? কেসটা ছিল যে যৌতুক, এই কেস। আলটিমেটলি এটা সত্য ছিল না? না, যৌতুকের জন্য সে আমাকে। আপনি কি চেয়েছিলেন কেস করে? আমি চেয়েছিলাম যে একটা সাজা পাক, আপনি একটা সাজা দিবেন। হ্যাঁ। পরে কেসটা 2 বছর রানিং হলো। আমি ঢাকা গিয়ে আমার এলাকাতে আমি কেস করছি, যশোরে। ও ওখানে কি হাজিরা দিত? হ্যাঁ, ও ওখানে কি হাজিরা সবসময় দেওয়া লাগতো না, ও টাকা পাঠিয়ে দিত, উকিল সেটাকে ম্যানেজ করে ফেলতো। হয়তো 2-3 ডেট পার হয়ে একবার হাজিরা দিত। আর এই সময়টাতে আপনি কোথায় থাকতেন? আমি তো এখানে থেকে পড়াশোনা কন্টিনিউ করতেছি। এখানে থাকেন কোথায়? যে ফ্রেন্ডরা বাসা নিয়েছিল ওদের সাথে। আবার সেই সাবলেট? না, এটা ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস সিস্টেম করে থাকা। ওকে, আবার সেই মেসে চলে যাওয়া। ওকে, তারপর? এরপর যখন 2 বছর 2.5 বছর কেস চলতে থাকলো, কোনো হরতাল চললো, কেসের ডেট পিছালো, আর মানে কোনো ধরনের কোনো সমাধান হচ্ছে না। এদিকেও আমাকে তখন ভার্সিটিতে মাঝে মাঝে আসে, এসে বলে যে তুমি কেসটা উঠাই নাও, কেস না উঠালে কিন্তু সমস্যা আছে। আমি বলছি আমি মরিবাসী, মরতেই তো গেছিলাম, মরিবাসী আর কেস উঠাবো না। এরপর ওয়ারেন্ট হলো। ওয়ারেন্ট হওয়ার পরে যে ওকে ধরবে, মানে ওয়ারেন্ট হওয়ার পরে আমাকে এসে বললো যে তোকে গুম করে দিব যদি মানে আমাকে ধরে নিয়ে যায় পুলিশ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, গুমই হব আমি। এরপর যখন ওয়ারেন্ট ওদের বাসায় কাগজ গেল, ওর বাবা মা নিজে থেকে ওকে করে আমাদের ওই যে কাবিনের যে টাকাটা এটা পরিশোধ করে বললো যে আপনারা আর কিছু করেন না, লাভ কি হবে, আমার ছেলেটাকে ছেড়ে দেন আপনি। মানে আমার আম্মাকে বলতেছে, ছেলে যদি আরো ফিউরিয়াস হয়ে যায় মেয়েটাকে আরো প্রবলেম করতে পারে, তো এটা যেতে যদি করে লাভ কি, আপনি তো চাচ্ছেন সমাধান, ডিভোর্স, তো ডিভোর্স দিয়ে দিই, ছেলে দিবে না ডিভোর্স। কিছুদিন এভাবে আরো কিছুদিন চলার পর ছেলে লাস্টে রাজি হলো যে ডিভোর্স দিবে, যে পুলিশের ভয়ে তাকে যদি ধরে নিয়ে যে মারধর করে এই জন্য। আমার সাথে তার কিন্তু এর মধ্যে আমি সিম চেঞ্জ করছি, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। পরে সে আলটিমেটলি শেষ পর্যন্ত ডিভোর্স দিল, সেটা গত 1 মাস আগে। আপনাকে ডিভোর্স দিল? হ্যাঁ, ডিভোর্স দিল। আপনি কেন দিলেন না? আমি দিলাম না, আমি চাচ্ছিলাম ও শাস্তি পাক। আমার উকিলে বলছিল যে আমি যদি তাকে ডিভোর্স দিই তাহলে কেসটা নাকি শিথিল হয়ে যাবে। ওকে, ও ডিভোর্স দেওয়ার পরে কি হলো? আমি চাচ্ছিলাম তাকে ধরে নিয়ে যাক। আমি বলতেছি কি লাভ, তুমি তাকে শাস্তি দিলা, এভাবে আল্লাহ শাস্তি করে দিবেই তাকে, তুমি তাকে যদি এভাবে শাস্তি দাও আবার যদি সে তোমার কোনো ক্ষতি করে, মানে আলটিমেটলি ফ্যামিলি থেকে তখন বাধা পাইলাম যে না, তাকে আর কোনো শাস্তি দেওয়া যাবে না, তুমি তাকে, সে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এটাই অনেক শুকরিয়া। 2.5 বছর হয়ে গেছে, 3 বছর, তো এতদিন পরে তো সে ডিভোর্স দিতে অন্তত রাজি হয়েছে, এখন আর কিছু করো না। আপনার দেনমোহরের কত ছিল? দেনমোহর ছিল 2 লাখ টাকা। কেন, মানে আমি তো তখন ছিলাম, আমি তো জানি না দেনমোহর কত হয়েছে না হয়েছে, আমি পরে জানতে পারছি। ওকে, ডিভোর্স দেওয়ার পরে বাসায় যেহেতু আব্বু রাগারাগি করছে ব্যাপারটা নিয়ে, আব্বু আম্মুর সাথে কথাও বলে না, সে দাদি বাড়িতে গিয়ে থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আম্মুকেও। তো আমি চিন্তা করছিলাম বাসা থেকে কোনো টাকা নিব না, আর তখন থেকে আমি প্রাইভেট পড়া শুরু করলাম। কত সালে আপনি ডিভোর্স দিলেন?
এই যে 1 মাস আগে, গত মাসে আপনি ডিভোর্স? তার আগে থেকে আমি প্রাইভেট পড়াই। তার আগে থেকে আপনি প্রাইভেট পড়ান, কারণ 2-2.5 বছর যাবত এই সমস্যাটা চলতেছে। এখন আপনি নিজে স্বাবলম্বী, মানে প্রাইভেট পড়িয়ে আপনি আপনার টিউশন ফি জোগাড় করেন, আপনি নিজে পড়াশোনা করছেন, যেটা আপনি প্রথম থেকে বলছিলেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সো দিস ইজ ইউর স্টোরি। কত বড় ভুল এবং একই সাথে কত বড় অন্যায় হতে পারে একটা মেয়ের প্রতি। কে ভুল করেছে এখানে? ফেরদৌসী ভুল করেছে, ফেরদৌসের ফ্যামিলি ভুল করেছে, অবশ্যই রুমি ভুল করেছে, রুমির ফ্যামিলি ভুল করেছে, ইভেন সোসাইটিও ভুল করেছে। কি করতে পারতো ফেরদৌসী? এতগুলো জায়গার মধ্যে ফেরদৌসীর করার জায়গাটা কোথায় ছিল? একটা হচ্ছে ও কখনো ওর একটা জায়গাতে কোনো ছাড় দেয়নি, সেটা হচ্ছে ওর এডুকেশন। ও যখনই মনে করেছে ওর এডুকেশন কোনো না কোনো ভাবে বিপদের মুখে পড়বে, তখনই ও সেফ সাইড নেওয়ার চেষ্টা করেছে। যে কোনো ভাবে হোক নিজে থেকে স্যাক্রিফাইস করে হলেও আমি ওর পড়াশোনাটাকে বাঁচাতে চাই। এবং অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য, সে কারণেই সে বাবাকে বলেনি যে কি ঘটেছে এখানে, এবং তার মাকে বলেছে, তার মাও এটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে। পুলিশের কাছে কিন্তু সে গেল, দেখুন সেই যে পুলিশ বা সেই থানা পুলিশের কাছে যখন সে গেল, তখন আলটিমেটলি সে রুমির শাস্তি চায়। শাস্তি দিয়ে কি হবে সে কোশ্চেন তার ফ্যামিলি করেছে। এই যাওয়াটা যদি সে আগে যেত তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো, সেটা পজিটিভ হতো না নেগেটিভ হতো সেটা অন্য বিষয়, কিন্তু একটা কঠিন প্রতিবাদ হতো। সেই প্রতিবাদটা সে শেষ পর্যন্ত করল যখন জীবনে অনেক কিছুই ঘটে গেছে। তবে এটাই শুধু আসার কথা যে ওর ক্যারিয়ারটা স্ম্যাশ হয়ে যায়নি, ওর ইকোনমি যেটাই হোক না কেন ও নিজে স্বাবলম্বী হয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। ও হয়তো আবার ঘুরে দাঁড়াবে। অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে, কয়েকটা কমেন্টস একটু পড়তে চাই। সায়ন্তনী স্বপ্না লিখেছে যে আজকে হ্যালো 920 শুনে বড় উপকৃত হয়েছি। ঢাকায় পড়াশোনা করতে আসা হাজারো মেয়ে এবং তাদের অভিভাবক ফেরদৌসীর গল্প থেকে সচেতন হবে। সালাম শিকদার লিখেছে ফেরদৌসের স্বামী ছিল পথভ্রান্ত একজন যুবক, সঠিক শাসনের অভাবেই ছেলেটি বখাটে হয়ে গেছে। বুশরা বিন বশির লিখেছে একজন বখাটে যুবককে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি, ফেরদৌসের উচিত ছিল আগে থেকে সতর্ক হওয়া। আব্দুল কাদের নামের এক বন্ধু লিখেছেন যে উচ্চশিক্ষার জন্য মেয়েদের পড়তে পাঠিয়ে তাদেরকে কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি আমরা। অভিভাবক হিসেবে আমাদের সবারই উচিত সন্তানের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা। ডুমুরের ফুল নামের এক বন্ধু লিখেছে ফেরদৌসীর গল্প শুনে খুব খারাপ লেগেছে, আমাদের সমাজে আর কতদিন এইভাবে মেয়েরা লাঞ্ছিত হবে আর অপরাধীরা ছাড় পাবে, হায়রে আমাদের সমাজ ব্যবস্থা। ওকে, চামেলি খান নামের এক বন্ধু লিখেছে যে শেষ পর্যন্ত ফেরদৌসী ওই বখাটের হাত থেকে মুক্ত হয়েছে, এটাই একমাত্র স্বস্তি। দুঃখ করো না ফেরদৌসী, নিজেকে প্রতিষ্ঠিত করে সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হোক। এরকম অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। ফেরদৌস, কি বলার আছে আপনার এই শ্রোতাদের উদ্দেশ্যে যারা আপনার সম্পর্কে বিভিন্ন রকমের কমেন্টস করছে? এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমি যে ভুলগুলো করেছি, যে প্রথমে পুলিশের কাছে যাইনি কিংবা এ ধরনের পদক্ষেপ নিইনি, কি প্রথম থেকেই যে আমি আমার ফ্যামিলি যে একটা সেট আপ করে দিয়ে যায়নি ঢাকাতে, আমাকে একটা জায়গার নির্দিষ্ট প্লেস ঠিক করে দিয়ে তাকে সেই সিকিউর পরিবেশে পড়াশোনা করানোর, এটা যেন কোনো ফ্যামিলি না করে। আর আমার মতো মানে ভয়, কোনো একটা জিনিসটা কি সবসময় ভয় না পাওয়া যে আমি পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা যেন না হয়। সবসময় যে পরিস্থিতি আসুক সেটা তখনকার যে মোকাবেলাটা সেটা সাথে সাথেই করা উচিত। নইলে আপনি যে সম্মানের ভয় করেছেন, সম্মান কিন্তু শেষ পর্যন্ত বাঁচেনি। সম্মান যা যাবার তা কিন্তু গেছেই। সম্মানের ভয় করে হয়তো মানুষের সামনে মুখ খোলেননি, সম্মানের ভয় করে হয়তো আপনি সেই সময় কোনো সংবাদপত্রের মুখোমুখি হলে হতে পারতেন, মিডিয়ার মুখোমুখি হলে হতে পারতেন, আপনি হননি, কারণ আপনার সম্মান চলে যাবে। এবং আপনি বললেন যে আপনি প্রথম দিন যখন আপনাকে এই কাজটা করা হলো, মানে শ্লীলতা হানির শিকার করা হলো, ঠিক সেই মুহূর্তে আপনি যদি এসে বিভিন্নভাবে প্রতিবাদ করতেন সেটাও আপনি করতে পারতেন, আপনি করেন এই কারণে যে লোকে জানাজানি করলে আমাকে তো ধর্ষিতা বলবে। এটা কিন্তু শেষ পর্যন্ত হলোই, কিন্তু আপনি আপনার ন্যায় বিচারটুকু থেকে বঞ্চিত হলেন। এবং জীবনে এতগুলো খেসারত দিলেন। অভিজ্ঞতা হলো শারীরিক সম্পর্ক নিয়ে যে অভিজ্ঞতা, সেটাও ভয়াবহ। অভিজ্ঞতা হলো মাতৃত্বের অভিজ্ঞতা, সেটাও ভয়াবহ। এবং সংসারের অভিজ্ঞতা, সেটাও ভয়াবহ। একটা মেয়ের জীবনে, ব্যক্তিগত জীবনে যা পাওয়ার থাকে, একটা সুন্দর সংসার, সন্তান এবং একটা জীবন ঘনিষ্ঠ বা একটা জীবন সঙ্গী, তিনটা জায়গায় আপনার অভিজ্ঞতা ভয়াবহ। এই তিনটা জায়গা নিয়ে আপনি কি ভাবেন? ওই তিনটা জায়গা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি এখন, কেন জানি নিজে থেকেই, যে আমার সংসার হবে কিংবা আমি আবার বিয়ে করব কি একটা ভালো মানুষ পাবো, এই জিনিসগুলো মানে মাথায় আসে না। এখন মনে হয় যেন যেভাবে আছি এটাই তো ভালো আছি, অনেক সুখে আছি, মনে হচ্ছে যেন আমি স্বাধীন, আমার কোনো ভয় নাই, আমার কোনো কষ্ট নাই, এবং কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। না, ভবিষ্যৎ পরিকল্পনা নাই যে আমার বিয়ে করতে হবে কি আমি বিয়ে করব, এরকম মানে ভবিষ্যৎ পরিকল্পনা করতে ভয় পাই। নাই তা না, ইচ্ছা করে। অনেকে আমার ফ্রেন্ডের বিয়ে হয় দেখি, তখন খুব খারাপ লাগে, ভয়ও লাগে, আহারে ওর কি আবার আমার মতো হবে না তো। মানে আমি মন থেকে দোয়া করি যেন আল্লাহ কারো কি আমার মতো না করে। ওদেরকেও বলি যে তোরা বুঝে শুনে ইয়ে কর, এমনকি বিয়ে অনুষ্ঠানে গিয়েও ভয় পাই।
তো এই চিন্তা করে আমি আসলে চিন্তা করছি যে আর জানি না কখনো করব কিনা, তবে এখন ওগুলা নিয়ে কোনো পরিকল্পনা নাই, এগুলো না। আমি এখন এভাবে যেভাবে আছি সেভাবেই মানে থেকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, হয়তো বা এভাবে থাকতে পারবো না অনেকদিন। যতটুকু গেছে আপনার কাছ থেকে ততটুকু আমাদের প্রত্যেকের জীবনের জন্য পাথেয় হোক, অভিজ্ঞতা হোক, আমরা যেন এরকম ভুল কেউ না করি, এবং একই সাথে যখন যেটার প্রতিবাদ করা উচিত সেটা যেন আমরা সেভাবে করি। আর আজকে যারা সচেতনতার জায়গা থেকে হ্যালো 8920 শুনেছেন, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, কলেজে পড়তে আসেন, ঢাকার বাইরে থাকে যেসব মেয়ে বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের এই জীবনের গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো জায়গায় অনেক শেখার আছে এবং সেই জায়গাটিতে আপনারা শিখেছেন, আপনারা সতর্ক থাকবেন বলে আমাদের বিশ্বাস। আর যারা অন্যায় করে, যারা ভুল করে, তাদের উদ্দেশ্যে আমাদের কিছুই বলার নেই, কারণ তারা কোনো না কোনোভাবে পেনালাইজ হবেই। কারণ সমাজ যাচ্ছে, প্রতিবাদের ভাষা তীব্র হচ্ছে। আজকে একজন ফেরদৌসী প্রতিবাদ করতে পারেনি, কিন্তু কালকে একজন ফেরদৌসী পুরো সমাজকেই নাড়িয়ে দিতে পারে, এটা আমাদের বিশ্বাস। এবং হ্যালো 8920 যদি সেখানে ছোট করে হলেও কোনো কন্ট্রিবিউশন রেখে থাকে, তাহলে আমরা বলবো আমাদের রেডিও অনুষ্ঠানটি অনেকখানি সার্থক। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের ফেরদৌসীর জীবনের গল্প। তারপর মান্য ব্যক্তিগণের অভ্যর্থনা চলিতে লাগিল। ক্রমে মহিলাগণ আসিয়া উপস্থিত হইলেন। শেষে দেশ বিদেশের ছোট বড় কেই আর আসিতে বাকি থাকিল না। সকলে আপন আপন আসন গ্রহণ করিলেন। আচার্য দ্রোণ শ্বেতবসন ভূষণে সজ্জিত হইয়া রঙ্গভূমিতে প্রবেশ করিলেন। কুমারগণ সারি বাঁধিয়া দলে দলে দেখা দিতে লাগিলেন। তাহাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিক্যে চারিদিকে উজ্জ্বল হইয়া উঠিল। জয়ধ্বনি ও বাদ্য কোলাহল থামিলে দুর্যোধন আর ভীম গদাহস্তে অগ্রসর হইলেন। তাহাদের চলাচলন ও যুদ্ধের কৌশল কি সুন্দর! কিন্তু কিছুক্ষণ খেলিতে খেলিতে উভয়েই এমন উত্তেজিত হইয়া উঠিলেন যে দ্রোণাচার্য ভয় পাইয়া তাহাদিগকে থামাইয়া দিতে বাধ্য হইলেন।